আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের হায়ার ম্যাথের হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্লাস। তো তোমাদের হচ্ছে সবাই মেবি হচ্ছে ডিফারেন্সিয়েশনের টুকটাক ব্যাপারগুলো জানো, অনেকের হয়তো বা খুব ভালো প্রিপারেশন, অনেকের হয়তো বা একটু মানে মোটামুটি প্রিপারেশন। এখন আজকে হচ্ছে আমরা মানে ডিফারেন্সিয়েশনের দুইটা টপিকস নিয়ে হচ্ছে খুব বেশি ফোকাস করব। মানে মূলত চেষ্টা থাকবে হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফুল ব্যাপারটাই যদি কভার থাকে, এবং তার পাশাপাশি হচ্ছে আমরা দুইটা জিনিস বেশি ফোকাস রাখবো। একটা হচ্ছে তোমাদের লিমিট, আর একটা হচ্ছে তোমাদের গুরুমান লঘুমানের যে কনসেপ্টটা। তো এই দুইটাই হচ্ছে আমাদের আজকের মেইন গুরুত্বপূর্ণ কথা থাকবে। তার আশেপাশে আমরা অনেক কথা বলবো টুকটাক, মানে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা নিয়ে। তো ওকে, আমরা শুরু করতে পারি। তো প্রথমে হচ্ছে যে লিমিটের যে বেসিক কথাটা, যে মানে লিমিট কখন অস্তিত্বশীল হয় আর কখন মানে অস্তিত্বশীল হয় না। দেখা যায় তোমাদের ইন্টারে অনেকের স্টুডেন্টদের মধ্যে হচ্ছে এই কোশ্চেনটা কমন থাকে। তো আমরা এটা খুবই সহজ সাবলীল ভাষায় বলার চেষ্টা করব, এবং আমরা যেটা দেখবো আমরা সেটাই চেষ্টা করবো হচ্ছে বোঝার জন্য। তো খেয়াল করে দেখো যে আমরা এই ফাংশনটার যদি বাম দিক থেকে আসতে থাকি, তাহলে আমরা যেখানে পৌঁছাই, ডান দিক থেকে আসলে দেখো আমরা অন্য একটা প্লেসে পৌঁছাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে আমি এক্স ইকুয়ালস টু একটা পার্টিকুলার একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি আমি ডান দিক থেকে আসি আমি একটা জায়গায় পৌঁছাচ্ছি, বাম দিক থেকে যদি যাই তাহলে অন্য একটা জায়গায় পৌঁছাচ্ছি, এবং মাঝে একটা কমন একটা ডিস্টেন্স থাকে। তার মানে বাম দিক থেকে তুমি যেখানে যাচ্ছ, ডান দিক থেকে তুমি সেই প্লেসে যাচ্ছ না। বাম দিকে যে যাওয়ার যে প্রসেসটা, এটার নাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর ডান পাশ থেকে তুমি যে যাবা এটার নামকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। যদি লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট সমান না হয়, তাহলে আমরা এখানে দুইটা কথা বলতে পারি। এক নাম্বার, লিমিটের অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। এবং দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে অনেকে এটাকে বলো লিমিট অসংজ্ঞায়িত। হ্যাঁ, এটা বললেও কোনো সমস্যা নেই, লিমিট ওই পার্টিকুলার পয়েন্টে হচ্ছে অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত। ওকে, আচ্ছা এবার আমরা পরের কোশ্চেনটা দিকে একটু ফোকাস রাখি। দেখো হচ্ছে আমি যদি এখানে হচ্ছে বাম দিক থেকে অ্যাপ্রোচ করি, তাহলে লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটা, খেয়াল করে দেখো, ডান দিক থেকে যদি আমি যাই আমি ঠিক ওইখানেই পৌঁছাচ্ছি যেখানে আমি বাম দিক থেকে এসে পৌঁছাইছিলাম। তার মানে আমরা বলতে পারি এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে সমান। সেখানে আমরা বলবো হচ্ছে লিমিটের অস্তিত্ব আছে, লিমিটের অস্তিত্ব আছে। অথবা তুমি বলতে পারো যে হচ্ছে লিমিটটা সংজ্ঞায়িত। ওকে, তো আমরা এখন এই কনসেপ্টটার কিভাবে হচ্ছে ম্যাথ তোমাদের আসবে সেই ব্যাপারটা আমরা বুঝাবো। কারণ ম্যাথ যদি তুমি খুব ভালোভাবে না পারো তাহলে আলটিমেটলি কনসেপ্ট শিখে ততটা ডেপথে ঢোকা যায় না। সেই জন্য আমরা ম্যাথ করার জন্য আমরা হচ্ছে তিনটা ম্যাথ তোমাদের এখন একটু করাই দিব, যাতে তোমরা লিমিটের অস্তিত্ব ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার হও আর কি। ওকে, আচ্ছা প্রথমে আমরা এই কোশ্চেনটার লিমিটের অস্তিত্বশীলতা আছে কিনা এটা আমরা একটু চেক করবো। এই জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে লেফট হ্যান্ড লিমিট চেক করতে হবে। ওকে, এখন লেফট হ্যান্ড লিমিটটা কিভাবে লিখতে হয় সেটা একটু দেখাবো। লিমিট এক্স টেন্ডস টু জিরো, এইটুকু ফার্স্টে থাকবে, মানে এখানে যেটা থাকবে সেটা আমরা হুবহু আমরা এখানে লিখবো। যেহেতু আমরা বাম সাইড থেকে আসতেছি, মানে এক্স এর মানটা জিরোর কাছে যাবা, মানে এই যে জিরো, এটা হচ্ছে পার্টিকুলার একটা পয়েন্ট যেটা হচ্ছে জিরো। এই জিরোর কাছে তুমি যাবা কোন দিক থেকে যাবা? এক্স টেন্ডস টু জিরো, জিরোর কাছাকাছি যাবো ফ্রম লেফট, মানে বাম সাইড থেকে যাবো। এই যে ফ্রম লেফট, এই কথাটাকে বোঝানোর জন্য এখানে একটা নেগেটিভ সাইন ইউজ করা হয়। মানে এই নেগেটিভ সাইন দ্বারা বোঝাচ্ছি আমি জিরোর কাছে যাচ্ছি বাম দিক হতে। ওকে, তাহলে 1/x। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে আমি যদি জিরোর কাছাকাছি যাই বাম দিক থেকে, তাহলে আমার ফাংশনের ভ্যালুটা আস্তে আস্তে নিচে নামতেছে, একদম নিচে নামতে নামতে অসীমের কাছে চলে গেছে। তাহলে আমি বলবো এটার ভ্যালুটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। আবার দেখো আমি যখন বলবো যে রাইট হ্যান্ড লিমিট, খেয়াল করে দেখো এটা আমরা বলতে পারি যে লিমিট এক্সটেন্ডস টু জিরো। তাহলে এখন আমি রাইট দিক থেকে আসবো, মানে ডান দিক থেকে। তাহলে এই কথাটা বোঝানোর জন্য আমরা বলবো লিমিট এক্সটেন্ডস টু জিরো ফ্রম রাইট, মানে ডান সাইড থেকে আসতেছি। দেন 1/x এর ভ্যালুটা কিভাবে আসতেছে, লুক এট দ্যাট, যে ভ্যালুগুলো বাড়তেছে এবং বাড়তে বাড়তে আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা সমান না। রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা, সরি, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা হচ্ছে সমান না। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের যদি ভ্যালুটা সমান না হয়, তাহলে আমরা বলবো যে অতএব এটার অ্যান্সারটা হচ্ছে অসংজ্ঞায়িত। এটার অ্যান্সারটা হচ্ছে অসংজ্ঞায়িত, বা তোমরা বলতে পারো যে লিমিটের অস্তিত্ব নাই। দ্যাটস ইট, যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, এখন এই কোশ্চেনটাতে খেয়াল করে দেখো যে আমরা যদি এখানে
লেফট হ্যান্ড লিমিটটা বের করতে চাই, তাহলে কিভাবে এটাকে চিন্তা করা যায়? সো সিমিলার কনসেপ্ট কিন্তু লিমিট এক্সটেন্ডস টু জিরো ফ্রম লেফট, মানে আমি যদি বাম দিক থেকে আসতে থাকি, লুক এট দ্যাট, আমি যদি বাম দিক থেকে আসতে থাকি তাহলে 1/x² বা ফাংশনের ভ্যালুটা উপরের দিকে, তার মানে ভ্যালুটা বাড়তেছে, বাড়তে বাড়তে কোথায় যাবে? একদম টেন্স টু ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। আবার খেয়াল করে দেখো রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্সটেন্ডস টু জিরো ফ্রম রাইট, যদি আমি ডান দিক থেকে আসি তাহলে খেয়াল করে দেখো ফাংশনের ভ্যালুটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এবং কোন পর্যন্ত যাবে এটাও দেখো, প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে দেখো যে আমরা কিন্তু বলতে পারলাম যে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এই দুইটা ভ্যালু হচ্ছে সমান। তাহলে কনফার্ম আমি দুইটা কথা বলতে পারি, এক নাম্বার লিমিটের অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে, অথবা আমরা বলবো যে লিমিটটা সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত। এবং এই লিমিটের মানটা কত হবে? যে অ্যান্সারটা পাইছো সেই লিমিট, অ্যান্সারটাই হচ্ছে লিমিটের মান, অ্যান্সারটা হচ্ছে অসীম। আচ্ছা, এখন এখান থেকে কিন্তু আমরা দুইটা জিনিস একটু ভালোভাবে শিখে রাখবো, সেটা হচ্ছে যে এক নাম্বার, যদি লিমিট কথাটা লেখা থাকে তাহলে 1/0 নেগেটিভ সাইন, মানে বাম সাইড দিকে যদি আসি তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। আর লিমিট কথাটা যদি লেখা থাকে 1/0 পজিটিভ, মানে এই যে দেখো ডান সাইড থেকে যদি তুমি আসো তাহলে এই ভ্যালুটা হবে পজিটিভ ইনফিনিটি। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। ওকে, তাহলে এই দুইটা ইনফরমেশন কিন্তু এখন তোমাদের একটু জাস্ট মুখস্থ রাখতে হবে, কারণ আমরা নেক্সটে যখন এই কনসেপ্টগুলো তোমাদের দেখাবো আমার এই দুইটা জিনিস কিন্তু খুবই কাজে লাগবে। আমি কিন্তু মানে তোমাকে বলবো যেখানে জিরো মাইনাস, তখন কিন্তু আর আমরা হয়তো এই কথাটা রিপিট নাও করতে পারি যে জিরো মাইনাস বলতে আসলে আমি বাম দিক থেকে আসি, এই জন্য হচ্ছে ব্যাপারটা নেগেটিভ ইনফিনিটি হয়। আবার আমি যখন ডান দিক থেকে জিরোর কাছাকাছি যাই তখন হচ্ছে প্লাস ইনফিনিটি হয়। ওকে, এখন কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে 1/0 মানে কি, ভাই মনে রাখবা 1/0 কিন্তু অসংজ্ঞায়িত। ঠিক আছে, 1/0টা না, এটা টার্মটা হচ্ছে অসংজ্ঞায়িত। যদি লিমিট কথাটা লেখা থাকে এবং যদি ডিরেকশনটা দেওয়া থাকে কোন দিক থেকে আসতেছে তাহলে অবশ্যই সেটা মাইনাস ইনফিনিটি অথবা প্লাস ইনফিনিটি হতে পারে, বাট এক্স্যাক্টলি জিরোতে কিন্তু অসংজ্ঞায়িত, এক্স্যাক্টলি জিরোতে অসংজ্ঞায়িত। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। দেখো এখানে দেখো জিরোতে কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে, কারণ বাম সাইড থেকে যাও অথবা ডান সাইড থেকে যাও, দেখো দুইটা দুই ভ্যালু পাচ্ছ। কিন্তু যদি তোমাকে একটা পার্টিকুলার ভ্যালু বলতো যে ভাইয়া শুধু বাম দিক থেকে আসলে আনসার হচ্ছে মাইনাস ইনফিনিটি, শুধু ডান দিক থেকে আসলে আনসার হচ্ছে প্লাস ইনফিনিটি, বাট এক্স্যাক্টলি জিরোতে কি এটা আমি জানি না। ওকে, আচ্ছা, তো আমরা এখন হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে সবচেয়ে মোস্ট ওয়ান্টেড যে প্রবলেমটা, মানে খুবই ভালোবার বোর্ড পরীক্ষা আসতে দেখা যায়, ইভেন ভার্সিটিতে যদি তোমরা কোশ্চেন ব্যাংকটা দেখে থাকো তাহলে দেখতে পারবে যে এই ম্যাথটা খুবই দেখা যায়, খুবই জনপ্রিয় একটা ম্যাথ। মানে এটাতে এভাবে কোশ্চেনটা থাকে যে লিমিটের অস্তিত্ব যাচাই করো, মানে এই কোশ্চেনটাই আসে আর কি, লিমিট এই কোশ্চেনটা মানে এই লিমিটের অস্তিত্ব যাচাই করতে বলে। তো এইটা বোঝার জন্য তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, আগে মডুলাস সম্পর্কে তোমাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। যদিও মডুলাস সম্পর্কে তোমাদের অনেকের ধারণা ক্লিয়ার আছে, যে তোমরা মডুলাস এক্স কে উঠায় এক্স লেখো যখন এক্স এর মানটা আসলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। 9 10 থেকে শুরু করে ইন্টারও তোমরা এই কাজগুলো করছো। আবার মডুলাস এক্স কে উঠায় আমরা মাইনাস এক্স লিখবো যখন হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে লেস দেন 0 হবে। কথাটা ক্লিয়ার থেকো, যে এক্স এর মানটা যদি 0-র চেয়ে বড় হয় অথবা 0-র সমান হয় তাহলে মডুলাস এক্স কে উঠিয়ে এক্স লেখা যাবে। আর এক্স এর মানটা যদি 0 থেকে ছোট হয় বা নেগেটিভ হয় তাহলে মডুলাস এক্স কে উঠিয়ে আমরা মাইনাস এক্স লিখতে পারবো। এটা জানি খুব ভালোভাবে মাথায় থাকে। ওকে, তাহলে এখন আমরা এই ম্যাথটা মানে সলিউশন করার জন্য আমরা প্রস্তুত। প্রথমে যাচ্ছি লেফট হ্যান্ড লিমিটের কথায়। লেফট হ্যান্ড লিমিটটা কিভাবে লিখতে হবে? লিমিট এক্স টেন্ডস টু 0। ওকে ফাইন, যেহেতু 0 তার মানে কি আমি বাম দিক থেকে আসবো, এই জন্য 0 মাইনাস। এটাকে প্রনাউন্সিয়েশন করার জন্য এরকম ভাবে বলবা যে লিমিট এক্স টেন্ডস টু 0 ফ্রম লেফট। ওকে, এখন এটা বোঝার একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে তুমি যদি এক্স এর বাম সাইড থেকে আসতে থাকো, মানে 0-র বাম সাইড থেকে আসতে থাকো, তাহলে আমি যদি তোমাদের একটু কোশ্চেন করি যে আহ, আমি যদি 0-র বাম সাইড থেকে আসতে থাকি তাহলে এক্স এর ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ হবে? তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো, যে তোমাদের কি মনে হয় যে 0 যদি আমরা বাম সাইড থেকে আসতে থাকি তাহলে এক্স এর ভ্যালু কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ওমর হোসেন আমাকে বলছো, ওকে ফাইন, মুরাদ অ্যান্সার দিছো, তারপরে মুনতাহা, হাসিবুল, তারপরে হচ্ছে শামস, ফারিয়া। ওকে ফাইন, সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সারই বলছে, হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে আমরা বলতে পারবো যে আসলে 0-র যে বাম সাইড এটা হচ্ছে আমার নেগেটিভ সাইড, এবং আমার 0-র যে ডান সাইড এটা হচ্ছে আমার পজিটিভ সাইড। ওকে, তাহলে এখন দেখো যে যদি এটা এক্স এর ভ্যালুটা নেগেটিভ হয়, আমরা বলছিলাম যে এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে মডুলাস এক্স উঠিয়ে আমরা কি লিখতে পারবো? মডুলাস এক্স উঠিয়ে আমরা মাইনাস এক্স লিখতে পারবো। সো মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। সো কাটাকাটি করে দাও, ভ্যালুটা আসতেছে হচ্ছে -1। ওকে, এবার হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা হচ্ছে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 ফ্রম রাইট। ওকে, তাহলে আমি যদি এখন ডাউন সাইড থেকে আসতে থাকি, লুক এট দ্যাট,
তাহলে ডান সাইড থেকে আসলে এক্স এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, আর এক্স এর ভ্যালু পজিটিভ হলে আমরা বলছিলাম যে মডুলাস এক্স উঠিয়ে আমরা এক্স লিখবো। তাহলে এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স। ওকে, এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে ভ্যালুটা আসতেছে 1। ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এই দুটো সমান না, অতএব আমরা বলবো যে লিমিটের অস্তিত্ব নাই, লিমিটের অস্তিত্ব নাই। মেবি এই কোশ্চেনটাই তোমরা বইতে পাবা, অথবা তোমাকে বলতে পারি লিমিটের ভ্যালু কত, যদি বলে যে লিমিটের মান কত তাহলে বলবো অসংজ্ঞায়িত। ঠিক আছে, যদি কোশ্চেন করে যে লিমিটের মান কত তাহলে এটা মানে যদি মান চায়, মান যদি কোশ্চেন করে যে লিমিটের মান কত তাহলে বলবো অসংজ্ঞায়িত, আর যদি বলে লিমিটের অস্তিত্ব আছে কিনা তাহলে বলবো লিমিটের অস্তিত্ব নাই। ওকে, এই ছিল হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা যে আসলে লিমিট কিভাবে কাজ করতেছে বা লিমিটের মানে বেসিক যে মানে কনসেপ্টটা। তো এখন আমরা কিছু মানে ফান্ডামেন্টাল কনসেপ্ট বা যে ধরনের লিমিট তোমাকে জানতেই হবে আর সেই ধরনের লিমিটগুলো একটু আলোচনা করবো যাতে তোমাদের আইডিয়াগুলো একটু ক্লিয়ার হয়। এবং আমি মেক শিওর করবো তুমি দুইটা জিনিস যাতে কনফার্ম পারো, একটা হচ্ছে এইচএসসি তে কিভাবে রিটেনে করতে হয় এবং দুই নাম্বারটা হচ্ছে কিভাবে এটার এমসিকিউ তে অ্যান্সার করতে হয়। কারণ আমি সবসময় স্টুডেন্টদের বলি যে দিস ইজ 2021, তুমি একটা কোশ্চেন পারো এটা ইম্পর্টেন্ট না, একটা কোশ্চেন কত স্পিডে পারো এটা ইম্পর্টেন্ট। এই জন্য আমি তোমাদের শেখানোর পাশাপাশি শর্টকাটটাও বলে দিব যে শর্টকাটটা কিভাবে কাজ করতেছে, যাতে তোমরা কোন একটা কোশ্চেন খুব দ্রুত অ্যান্সার করতে পারো। ইভেন রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়ে গেছে, তোমরা অলরেডি হয়তো অনেকে জানো, একটা এমসিকিউ এর জন্য তারা মাত্র 45 সেকেন্ড সময় পাইছে। তার মানে তোমাকে যে কোনো একটা কোশ্চেন 45 সেকেন্ডের আগে অ্যান্সার করার অ্যাবিলিটি অর্জন করতে হবে। ওকে, আমরা হচ্ছে প্রথম যে কাজটা করব যে যদি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি থাকে, মানে এই কথাটা যদি তুমি কোথাও পাও তাহলে মাথায় রাখবা যে আমি সর্বোচ্চ দ্বারা ভাগ করব, সর্বোচ্চ চলক দ্বারা ভাগ, এটা হচ্ছে আমার কন্ডিশন। ঠিক আছে, বা রিটেনের টেকনিক। এখন আমার কথা হচ্ছে দেখো যে আমি চলক খুঁজে স্টার্ট করি, একটা হচ্ছে এক্স স্কোয়ার্ড, একটা হচ্ছে এক্স, একটা এক্স স্কোয়ার্ড আর একটা হচ্ছে এক্স। তাহলে আমি কি বলছি সর্বোচ্চ চলক দ্বারা ভাগ করব, সর্বোচ্চ চলক বলতে কোনটা বোঝাচ্ছি, এক্স নাকি এক্স স্কোয়ার্ড? কমন সেন্স কি বলে এক্স স্কোয়ার্ড হচ্ছে সর্বোচ্চ চলক। তাহলে আমরা এক্স স্কোয়ার্ড দ্বারা সবগুলোকে ভাগ করব, সো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তুমি যদি সবগুলো দ্বারা ভাগ করে দাও তাহলে দেখো প্রথমটা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড, পরেরটা হচ্ছে এল প্লাস হচ্ছে এম ডিভাইডেড বাই এক্স প্লাস হচ্ছে এন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড। এখন আমি বিশ্বাস করি যে তোমরা এই ব্যাপারটা মনে হয় একটু জানবা যে বি তো কোনো সমস্যা নাই, এক্স এর ভ্যালু যেহেতু ইনফিনিটি, আর কোনো কিছু নিচে যদি ইনফিনিটি থাকে বা লিমিট কথাটা লেখা থাকে তাহলে অবশ্যই সেটার অ্যান্সার জিরো হয়, তাহলে নিচেও ইনফিনিটি, এটাও জিরো হবে, এটাও জিরো, এটাও জিরো। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে সবগুলো জিরো আসতেছে, শুধুমাত্র অ্যান্সার থাকতেছে এ ডিভাইডেড বাই এল, মানে দ্যাট ইজ অ্যান্সার। ওকে, আচ্ছা এখন আমরা দেখি এটা শর্টকাটটা কিভাবে কাজ করে। দেখো সর্বোচ্চ যে চলকটা আছে তার যে সহগ, দেখো এই সহগের যে অনুপাত a ডিভাইডেড বাই এল, লুক এট দ্যাট, এই a ডিভাইডেড বাই এলটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা বলবো যে এমসিকিউ এর জন্য যে সর্বোচ্চ চলকের সহগের অনুপাত, সর্বোচ্চ চলকের সহগের অনুপাতটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমরা যদি এই কোশ্চেনটা একটু বুঝে থাকো তাহলে আমাকে একটু নিচের এই কোশ্চেনটার একটু অ্যান্সারটা একটু চ্যাট বক্সে লেখো তো দেখি তোমরা পারো কিনা ব্যাপারটা করতে। মানে শর্তটা মাথায় রাখবা, সর্বোচ্চ চলকের অনুপাতটা হচ্ছে অ্যান্সার। মুনতাহা তোমার সবার আগে পারফেক্ট অ্যান্সার করছো, তারপর হচ্ছে ওমর পারফেক্ট অ্যান্সার করছো, শামস পারফেক্ট অ্যান্সার করছো, সিফাত পারফেক্ট, আলিফ পারফেক্ট অ্যান্সার, নুসরাত ভাই না হয় নাই তোমারটা। তুমি আরেকটু একটু চিন্তা করো, একটু এগেইন চিন্তা করো আসলে সর্বোচ্চ চলক বলতে আমি কোনটা বোঝাচ্ছি। তারপরে হচ্ছে জান্নাত তোমারটা ঠিক আছে, আফিফ ঠিক আছে, নুসরাত ভাই না না না, আবার চিন্তা করো, আবিদিন তোমারটা ঠিক হয় নাই। দেখো মিস্টেকটা কোথায় করে স্টুডেন্টরা, আমি বলছি সর্বোচ্চ চলক, ভাই পুরাটার দিকে তাকাও, এক্স 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 স্কোয়ার, তোমার কি মনে হচ্ছে সর্বোচ্চ চলক কোনটা? সর্বোচ্চ চলক অবশ্যই এক্স স্কোয়ার্ড। ওকে, এখন কথা হচ্ছে ভাইরা নিচে এক্স স্কোয়ার্ড এর সহগ কত, নিচে এক্স স্কোয়ার্ড এর সহগ হচ্ছে 1, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। বাট এটা বুঝতে হবে যে উপরে এক্স স্কোয়ার্ড এর সহগ কত, ভাই উপরে এক্স স্কোয়ার্ড নাই, ঠিক আছে, তার মানে মনে মনে এক্স স্কোয়ার্ড এর সাথে একটা জিরো গুণ আছে। সর্বোচ্চ চলকের অনুপাতই হইতে হবে, অন্য কোনো না, সর্বোচ্চটারই হইতে হবে। নিচে এক্স স্কোয়ার্ড এর সহগ 1, উপর এক্স স্কোয়ার্ড নাই, তাতে কি হইছে, উপর এক্স স্কোয়ার্ড এর সহগ হচ্ছে 0, তাহলে 0 ডিভাইড বাই 1 মানে হচ্ছে 0, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সবাই ক্লিয়ার হয়েছে? এটা যদি বুঝতে থাকো সবাই একটু ওয়াই লিখে পাঠাও তো, এটা বুঝলে সবাই আমাকে একটু ওয়াই লিখে পাঠিয়ে দাও যেটা বুঝছো কিনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা রেসপন্স করছো। আমরা পরেরটা যাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার চোখের সামনে দেখবো যে সর্বোচ্চ কোনটা। সর্বোচ্চ হচ্ছে আমার এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, এর নিচেও এক্স স্কোয়ার, এটা এক্স। তাহলে সর্বোচ্চ চলকটা হচ্ছে আমার এক্স কিউব। তাহলে এক্স কিউবের উপরের সহগ হচ্ছে আমার 9, আর নিচে এক্স কিউবের সহগ হচ্ছে 0। মনে মনে একটা 0 চিন্তা করতে পারো। ওকে ফাইন। তাহলে আমরা চিন্তা করবো নিচে নিচে হচ্ছে এক্স কিউবের সহগ হচ্ছে 0 প্লাস। আচ্ছা, কেউ বলতে পারবো আমি এখানে 0 প্লাস কেন লিখলাম, 0 মাইনাস কেন লিখলাম না? এনিওয়ান? নো, আনডিফাইন্ড হবে না। আমাকে কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করো যে আমি কেন 0 প্লাস লিখলাম, আমি প্লাস কেন লিখবো, আমি প্লাসের ডেফিনেশনটা কোথা থেকে পাইছি? নো নো, রাইট হ্যান্ড লিমিট না। দেখো এখানে ইনফিনিটিতে কি সাইন দেওয়া আছে, প্লাস সাইন না মাইনাস সাইন? ইনফিনিটিতে যে সাইনটা দেওয়া থাকবে এই পাওয়ারটা ঠিক সেই সাইনটাই হবে। তোমার মনে আছে যে 0 প্লাসের জন্য প্লাস ইনফিনিটি ছিল, খেয়াল করছো? আবার 0 মাইনাসের জন্য মাইনাস ইনফিনিটি ছিল। তাহলে এখানে যে সাইনটা হবে তোমার 0 পাওয়ারটা মানে ওই সাইনটা হবে আর কি। তার মানে বোঝাতে চাচ্ছি এটা রাইট হ্যান্ড লিমিট। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে প্লাস ইনফিনিটি। কনফিউজ হওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? আমি আমি জানি 0 প্লাসের জন্য প্লাস ইনফিনিটি হয়। আমি জানি তোমাদের বইতে এই প্লাসগুলো দেওয়া হয় নাই, বাট এই বই এইগুলো দিতে হবে আর কি। এগুলো কেন দেয়নি আমি জানি না, কারণ নর্মালি চিন্তা করো আমি যদি 1/0 লিখে এটা তো অসংজ্ঞায়িত। এখন আমি যদি মানে এটাকে ডিফাইন না করে দেই যে আসলে এই জিনিসটা হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি ডান সাইড থেকে আসতেছি অথবা বাম সাইড থেকে আসতেছি, তাছাড়া আমি কিভাবে কনফার্ম হবো? ডান সাইড থেকে আসলে প্লাস ইনফিনিটি, বাম সাইড থেকে আসলে হচ্ছে আমার নেগেটিভ ইনফিনিটি। মানে এগুলো ছাড়া মানে লিমিট কথা আছে প্রত্যেকটার সাথে। তাছাড়া আমি কিভাবে কনফার্ম হবো যে আমি প্লাস ইনফিনিটির কথা চাইছি নাকি মাইনাস ইনফিনিটির কথা চাইছি? আমি জানি না বইতে কেন শুধুমাত্র 0 লিখছে, আই ডোন্ট নো দ্যাট। এটা আসলে 0 প্লাস হওয়া উচিত ছিল, 0 মাইনাস হওয়া উচিত ছিল, কারণ আমাকে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে যে আমি কি ডান পাশে লিমিটটা চাচ্ছি নাকি বাম পাশে লিমিটটা চাচ্ছি। ওকে, আচ্ছা এর পরেরটা যাচ্ছি। খেয়াল করে দেখো যে আমার সর্বোচ্চটাকে এক্স কিউব, তাহলে উপরে এক্স কিউবের সহগ হচ্ছে -7, আর নিচে যেহেতু এক্স কিউব নাই তাহলে মনে মনে একটা চিন্তা করতে পারবো যে নিচে একটা 0 গুণ আছে। তাহলে আমি এখানে 0 প্লাস লিখলাম, কেন 0 প্লাস লিখলাম, কারণ এখানে প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে এইটুকুর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি, তার আগে একটা মাইনাস সাইন আছে, তো মাইনাস ইনফিনিটি। এই ছিল হচ্ছে ইনফিনিটি নিয়ে যাবতীয় কোশ্চেন। আশা করা যায় তোমরা ইনফিনিটি নিয়ে আর কোনো কিছুতে ঠেকবা না। মেইন পারপাসটা হচ্ছে ম্যাক্সিমামের যে অনুপাতটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে চলে যাচ্ছে হচ্ছে সাইন ট্যান এই কনসেপ্ট গুলোতে। আচ্ছা, এখানে আমি কিছু কথা বলে দিই, আমি এই কথাটা মানে খুব ভালোভাবে মাথায় রাখবা যাতে হচ্ছে তোমাদের 6টা কম্বিনেশন, এখানে পসিবল 6টা কম্বিনেশন আছে। একটা হচ্ছে সাইন, তারপরটা হচ্ছে সাইন ইনভার্স, তারপর হচ্ছে ট্যান, ট্যান ইনভার্স, এই 4টা। আরেকটা হচ্ছে এলএন 1 প্লাস সামথিং। আচ্ছা, ওই সামথিং এর ভিতর কিছু একটা থাকতে পারে, যেমন 2x থাকতে পারে, 3x থাকতে পারে, -5x থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট ওয়ানটা ফিক্সড, ওয়ান থাকতেই হবে, অপশন নেই, ওয়ান থাকতেই হবে। ই টু দি পাওয়ার সামথিং -1, এখানে -1 ফিক্সড। এই বক্সের মধ্যে তোমার এক্সও থাকতে পারে, এক্সও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। এখন দেখো যে এই যে 6টা টার্ম আছে, এই 6টা টার্মের যে কোনো কম্বিনেশন থাকুক না কেন, যে কোনো কম্বিনেশন থাকুক না কেন, লটা হচ্ছে মানে কিভাবে আমরা সলিউশন করবো সেই সলিউশনের লটা হচ্ছে নিচে এক্স থাকতে হবে। আমি খুব মানে সহজ সাবলীল ভাষায় লিখতেছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আমি বইয়ের ডেফিনেশন বা রিগোরাস কোনো কথা বলবো না যাতে তোমরা কনফিউজড হয়ে যাও আসলে ভাই কি বোঝাতে চাচ্ছে। নিচে এক্স থাকতে হবে, একদম খুব স্বাভাবিক কথা, নিচে এক্স থাকতে হবে, থাকতে হবে। যদি না থাকে জোর করে বানাবো, যদি না থাকে তাহলে জোর করে বানাবো। আমি জানি জোর করে বানাবো মানে মানে এই কথাটা পুরো অকওয়ার্ড একটা কথা যে নিচে এক্স থাকতে হবে যদি না থাকে। ওকে ফাইন, আই নো দ্যাট, বাট এইটা তোমাকে যদি বোঝানোর জন্য এনাফ হয় তাহলে আমি এটা লিখতে ইনশাল্লাহ পারি। যদি না থাকে তাহলে জোর করে বসাবো। ওকে, এটা হচ্ছে আমার কন্ডিশন। এবার দেখো প্রথম কোশ্চেনটা দিকে ফোকাস করো যে সাইন আর ট্যানের একটা কম্বিনেশন দেওয়া আছে। শর্ত ছিল এটাকে সলভ করার জন্য নিচে একটা এক্স থাকতে হবে, কিন্তু এক্স তো নাই। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা জোর করে হচ্ছে উপরে দেখো সাইন এক্স কে আমরা এক্স দ্বারা ভাগ করলাম, আর ট্যান বিএক্স কে হচ্ছে আমরা এক্স দ্বারা ভাগ করলাম। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন তোমরা যদি একটু ইন্টারে টুকটাক পড়াশোনা করে থাকো, আমার বিশ্বাস যে তোমরা এইটার অ্যান্সারটা মনে হয় জানো যে এটার অ্যান্সারটা হচ্ছে এ, আর এটার অ্যান্সারটা হচ্ছে বি। মানে যদি একটু টুকটাক পড়াশোনা করো আর কি। তো এটা তোমাদের বাসার কাজ থাক যেটা কিভাবে করলাম, এটা একটা ফর্মুলা, ডিরেক্টলি ফর্মুলা।
সেই জন্য আর এটা বললাম না তোমাদের, এটি একটু বাসার কাজ থাক, তোমরা এটা কেন করলাম কিভাবে করলাম এটা যাতে বুঝো। ওকে, তাহলে দেখো এ বাই বি। এখন আমার এই ম্যাথটা নিয়ে ইম্পর্টেন্স নাই, আমি আমি শুধু অ্যান্সারটা নিয়ে, কোশ্চেনটা নিয়ে খুবই বেশি একটু চিন্তা। আমি আবার এই কোশ্চেনটা দেখো করতেছি, লিমিট এক্সটেন্স টু 0। তার মানে কি প্রত্যেকটাকে আমাদের টার্গেট হচ্ছে এক্স দ্বারা ভাগ করে দেওয়া, তাহলে tan 5x ডিভাইডেড বাই এক্স গুণ ln 1 প্লাস 21x ডিভাইডেড বাই হচ্ছে এক্স ই টু দি পাওয়ার 15x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স গুণ sin 7x ডিভাইডেড বাই এক্স। ওকে, এখন সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আমার দেখো যে এখানে এই যে এটা এটা একটা ফর্মুলা, অ্যান্সার হচ্ছে 5, এটা একটা ফর্মুলা, অ্যান্সার হচ্ছে 21, এটা একটা ফর্মুলা, অ্যান্সার হচ্ছে 15, এটা একটা ফর্মুলা, অ্যান্সার হচ্ছে 7, মানে শুধু এক্স এর যে কোফিসিয়েন্টটা থাকে সেটাই অ্যান্সার হয়। ওকে, তাহলে দেখো যে উপরে লেখো 5 গুণ 21 ডিভাইডেড বাই 15 গুণ 7। এখন আমি আসলে এই ম্যাথটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, আমি শুধুমাত্র ইন্টারেস্টেড হচ্ছে এটার অ্যান্সারটা কিভাবে কাজ করে, কারণ এই ম্যাথটা তোমরা সবাই পারবা, এক্স দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। বাট আমার এমসিকিউ তে এত বড় ম্যাথটা ফার্স্টে লিখবো, তারপর এক্স দ্বারা ভাগ করবো, এত সময় আমার নাই। দেখো এখানে উপরে এক্স এর সহগ হচ্ছে এ, নিচে সহগ হচ্ছে বি, লুক এট দ্যাট, এ ডিভাইডেড বাই বি হচ্ছে অ্যান্সার। আবার দেখো এখানে এক্স এর সহগ হচ্ছে 5, আমি 5 লিখছি, এক্স এর সহগ 21, আমি 21 লিখছি, এক্স এর সহগ 15, আমি 15 লিখছি, এক্স এর সহগ 7, আমি 7 লিখছি। মাঝখানে গুণ ছিল, লুক এট দ্যাট, মাঝখানে গুণ ছিল, আর এখানে একটা গুণ ছিল, আমি মাঝখানে গুণ বসিয়ে দিছি। তার মানে হচ্ছে গুণ থাকলে গুণ বসাবা, ভাগ থাকলে ভাগ বসাবা, যোগ থাকলে যোগ বসাবা, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। শর্টকাট বা এমসিকিউ টেকনিকটা হচ্ছে এক্স এর সহগ লিখে যাবা, এক্স এর সহগ, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ওকে, তা এটা যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে আমরা তোমরা আমাকে একটু পোল কোশ্চেনটা একটু ভোট দিয়ে দাও, যদি আমি আমি চেক করবো যে কত পার্সেন্ট স্টুডেন্ট তোমরা আইডিয়াটা মানে কভার করতে পারছো, আইডিয়াটা তোমরা ক্লিয়ার হয়েছো। তো আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, আমি একদম ঢাকা ইউনিভার্সিটি টাইমই দিব, 45 সেকেন্ড টাইম, দেখি তোমরা 45 সেকেন্ড এটা সলভ করতে পারো কিনা। টাইম স্টার্ট। আচ্ছা, আমি একটু বেশি টাইম দিয়ে ফেলছি, আমি একটু, আচ্ছা আমি পোলটা একটু এন্ড করে দিচ্ছি। আর তোমাদের অ্যান্সার একটু শেয়ার করি, তোমরা কত পার্সেন্ট স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করছো। আচ্ছা 45% হচ্ছে অ্যান্সারটা দাগাইছে হচ্ছে বি নাম্বার, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে অ্যাভারেজ, না নাম্বার দাগাইছে 25%। আমি একটু চেক করি যে আসলে এটার অ্যান্সারটা কোনটা হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আহ, আমরা শুধু কোফিসিয়েন্ট গুলা বসাবো, দেখো প্রথমটা হচ্ছে 19 প্লাস হচ্ছে 36 ডিভাইডেড বাই হচ্ছে 6 মাইনাস হচ্ছে 61। দেখো ভাইরা মাঝখানে কিন্তু মাইনাস থাকবে, তাহলে তোমাকে কিন্তু মাইনাস লিখতে হবে। এখন দেখো উপরেটা হচ্ছে 36 এর সাথে যদি আমি মানে 19 যোগ করি তাহলে 9 6 15 মানে 55, আর নিচে হচ্ছে 61 থেকে যদি 6 মানে পার্থক্য করা হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে -55। তাহলে কাটাকি করলে ভ্যালুটা হচ্ছে -1। ঠিক আছে, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। হ্যাঁ, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বুঝছো, এটা আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা ব্যাপার। ওকে, আমরা পরে টেস্টে যাচ্ছি। তোমাদের বইয়ের এটা রিকগনাইজ ফর্মুলা, তো এটা ডিরেক্টলি করা যাবে। এই ফর্মুলাটা তোমরা এখনই একটু মুখস্থ করে ফেলো, এবং আমি তোমাদের একটু মানে একটা এক্সট্রা একটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে যে লিমিটের চ্যাপ্টারে দেখবা 4 থেকে 5টা বা 5 থেকে 6টার মতো প্রমাণ দেওয়া আছে, মানে সূত্রের প্রমাণ, সূত্রের প্রমাণ। লিমিট চ্যাপ্টারটাতে সূত্রের প্রমাণটা
4 থেকে 5টা বা 5 থেকে 7টার মতো সূত্রের প্রমাণ আছে ইনক্লুডেড, মানে এটা সহ আর কি আছে, মানে এটা কিভাবে প্রমাণটা করে। তাহলে এই প্রমাণগুলো প্রচুর মনে করো যে তোমাদের হচ্ছে ইন্টার পরীক্ষাতে আসছে। ইভেন শুধু এটা এখন ইন্টার পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ না, তোমরা হয়তো বা জানো যদি রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা দেখো, একটা প্রমাণ ম্যাচ চলে আসছে, মানে একটা সূত্রের প্রমাণ চলে আসছে। সো ঢাকা ইউনিভার্সিটি বলো বা ধরো রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটি পরপর 2বার মনে করো যে সূত্রের প্রমাণ দিছে। ইভেন তোমাদের বইতেও বা ইন্টার পরীক্ষাতেও সূত্রের প্রমাণগুলো আসতেছে। সো এখন যদি আমি তোমাকে বলি যে সূত্রের প্রমাণগুলো কিন্তু খুবই ভাইটাল একটা হাতিয়ার হইতে পারে, সো তোমরা সূত্রের প্রমাণটা রাখবে, এটা একটা অ্যাডভাইস। এবং এখন আপাতত এটা একটু মুখস্থ রাখো। ওকে, এখন আমরা ডিরেক্টলি একটা ম্যাথ দেখি, কারণ ম্যাথ না দেখলে আমরা বুঝতে পারবো না। একটা এক্সাম্পল, লিমিট এক্স টেন্ডস টু 2, এক্স স্কোয়ার্ড, আচ্ছা এক্স টু দি পাওয়ার 5 দেই, মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস 2, লিমিট এক্স টেন্ডস টু 2। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা আগে ফর্মুলার মতো করে বানাবো, যেহেতু ওখানে a টু দি পাওয়ার n আছে, আমরা এখানে 2 টু দি পাওয়ার 5 আকারে লিখবো, তারপর নিচে লিখলাম হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে দেখো এখন কিন্তু আমাদের ফর্মুলার সাথে মিলে গেছে, তার মানে কি n a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে যা হবে দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এটাকে সিম্পলিফাই করতে পারবে, এটা নিয়ে আমার সমস্যা নাই। কিন্তু সবসময় এত স্ট্যান্ডার্ড ভাবে বা এত সুন্দর ভাবে জিনিসগুলো মিলানো থাকে না। দেখো আগের কোশ্চেনটাতে নিচে কিন্তু এক্স মাইনাস এ ছিল, খেয়াল করছো? কিন্তু এখানে কিন্তু এক্স মাইনাস এ নাই, লিমিট এক্স টেন্ডস টু 7। এই জন্য আমরা একটা চালাকি করব, চালাকিটা হচ্ছে আমাদের ম্যাথমেটিশিয়ানদের একটা পাওয়ারফুল হাতিয়ার হচ্ছে আমরা যে কোনো কিছু দুর্দান্ত নিয়ে আসতে পারি, আবার ক্যান্সেলও করে দিতে পারি। তাহলে ফর্মুলা মেলানোর জন্য আমরা নিচে একটা এক্স মাইনাস এ আনলাম, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 7 টু দি পাওয়ার 5/2। তাহলে এখানেও আমি একটা এক্স মাইনাস 7 আনলাম। খেয়াল করছো চালাকিটা? তাহলে চালাকিটা এই জন্যই করলাম যে উপরে দেখো এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এর একটা ফর্মুলা পড়বে, নিচেও একটা এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এর একটা ফর্মুলা পড়বে। সো এখানে n a টু দি পাওয়ার n মাইনাস 1, নিচেটা হচ্ছে সিমিলার, আমরা বলতে পারবো যে n a টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, এখন এটা তুমি সিম্পলিফাই করতে পারবে, কোনো প্রবলেম নাই। সো তোমরা আগে থেকে যদি কোনো কিছু মানে হুবহু ফরম্যাট মতো করে না দেখো, তাহলে কনফিউজ হয়ে যাবে না বা হতাশ হয়ে যাবে না। একটু চেষ্টা করো যে ওই ফরম্যাট বানানোর জন্য এক্সট্রা তোমাকে কি কি আনতে হবে, ওই জিনিসটা তুমি আবার ভাগ করতে পারবা কিনা, বা ওই জিনিসটা যদি কোন গুণ করো তাহলে ভাগ করে দিবা সমীকরণ ঠিক রাখার জন্য, সিমিলার ভাবে যদি প্লাস করো তাহলে মাইনাস করে দিবা। বাট হতাশ হয়ে না, চেষ্টা করতে থাকো, ইনশাআল্লাহ তুমি কোনো না কোনো ওয়েতে মেলাতেই পারবা, দ্যার ইজ এ বিগ চান্স। ওকে, আমরা পরেটাই যাচ্ছি। আচ্ছা, এল হসপিটাল, বানানটা এল হসপিটাল, বাট এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ল পিটাল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড প্রোনাউন্সিয়েশন। মানে তখনকার যুগে আসলে জার্মান ফ্রেঞ্চ এটা নিয়ে একটু খুব ঝামেলা চলতো, মানে এটার অরিজিনাল উচ্চারণ কি এল হপিটাল নাকি লা হসপিটাল ও লপিটাল, এটা নিয়ে খুবই দ্বন্দ্ব আছে। তো মোস্ট অ্যাকসেপ্টেড প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে লপিটাল। ওকে, তো তুমি যেটা খুশি, আমরা উচ্চারণ নিয়ে তেমন একটা যুদ্ধ করতে চাচ্ছি না। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে কথাটা, সেই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটা এসএসসি রিটার্নে অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, এইচএসসি রিটার্নে অ্যাপ্লাই করা যাবে না। এই কথাটা আমি খুব বোল্ড আকারে লিখে দিলাম এখানে। এর কারণটা হচ্ছে আমি বলতেছি না যে তুমি এই ফরম্যাটে করলে তোমার অ্যান্সারটা কেটে দিবে, আমি এটা বলতেছি না। আমি বলতে চাচ্ছি তুমি এই ফরম্যাটে যদি করলা এবং এই ফরম্যাটে করার পর তোমার খাতাটা কার কাছে যাবে এইটা তুমি কনফার্ম না। এক নাম্বার, গভর্নমেন্ট থেকে কিভাবে গাইডেন্স দেওয়া হবে কোনটা করার জন্য কতটুকু মার্ক, এটা আমি জানি না। গভর্নমেন্ট থেকে এটা পারমিশন দেওয়া হবে কিনা যে যদি কোনো একটা স্টুডেন্ট বইয়ের বাইরের কোনো নিয়ম ফলো করে ম্যাথ করে তাহলে তাকে ফুল মার্কস দেওয়া হবে কিনা, এটা আমি জানি না। সো তুমি কেন একটা আনসার্টিনিটি নিয়ে হচ্ছে এই ম্যাথটা করতে যাবে? এখন তার মানে হচ্ছে যেহেতু এটা ইন্টার রিটেনে করা যাচ্ছে না, তাহলে এখন আহ, কোন পারপাজের কারণে হচ্ছে আমার এটা শেখা উচিত? দুইটা পারপাস। এক নাম্বার, এইচএসসি এমসিকিউতে তুমি খুব ভালো একটা দখল করতে পারবা যদি তুমি লপিটাল রুলটা জানো। কারণটা হচ্ছে তোমার বইয়ের 90% ম্যাথ লপিটাল দিয়ে করা যায়। দুই নাম্বার, ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ এটা রিটার্নও করা যাবে এবং ইভিএন এমসিকিউতে করা যাবে। তাহলে দেখো, তুমি শুধু যদি এইচএসসি রিটার্নের কথা না ভেবে এইচএসসি এমসিকিউ প্লাস ভার্সিটি রিটার্ন প্লাস এমসিকিউর কথা ভাবো, তাহলে লপিটাল কিন্তু গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হতে পারে তোমার। সেই জন্যই আমরা চাচ্ছিলাম যে এই জিনিসটা খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করাই দিতে, যাতে লিমিটের কোনো ঝামেলা তোমাদের না হয়। ওকে, এবার হচ্ছে কন্ডিশন, লিমিট মানে লপিটাল কখন অ্যাপ্লাই করা যাবে, শর্ত। মান বসানোর পরে
যদি 0/0 অথবা ∞/∞ আসে। ওকে, এটা হচ্ছে কন্ডিশন যে মান বসানোর পরে যদি 0/0 ফরম্যাট আসে অথবা ∞/∞ ফরম্যাট আসে তাহলে আমরা লপিটাল অ্যাপ্লাই করব। এখন লপিটালটা কি এটা না বলে আমরা ডিরেক্টলি একটা ম্যাথ করা স্টার্ট করব। মানে এটা দেখা যায় যে ধরো আমরা যদি কোনো একটা ফার্স্টে রুল বুঝি দেন হচ্ছে রুলের ম্যাথ করি, তাহলে যতটা প্রোডাক্টিভ হয় বা যতটা টাইম ব্যয় হয়, আহ, মানে প্রোডাক্টিভ একটু কম হয় আর টাইমটা একটু বেশি ব্যয় হয়। বাট যদি আমরা উল্টা কাজটা করি, যেমন ধরো আমরা ম্যাথ করতে করতে রুল বুঝি, তাহলে মানে এটা বেশি প্রোডাক্টিভ হয় এবং এটা টাইমও খুব কম লাগে। এটা কিন্তু ভালো একটা রিসার্চ, তোমরা এটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারো যে তোমরা ম্যাথ করতে করতে যদি রুল শিখো তাহলে রুলটা একবারে প্র্যাকটিস হয়ে যায় হাতে কলমে, যাতে তোমাদের প্রবলেম না হয়। তো এই জন্য আমি প্রথমে তোমাকে রুল শেখাচ্ছি না, আমি ডিরেক্টলি ম্যাথে যাচ্ছি। লিমিট এক্সটেন্ডস টু x² - 4 ডিভাইডেড বাই হচ্ছে x-2। প্রথম কথা হচ্ছে আমাকে এটা চেক করতে হবে লপিটাল অ্যাপ্লাই করা যাবে কিনা। মান বসাও, 2 বসাও, দেখো 2² মানে হচ্ছে মান বসানোর পরে আসে উপরে আসে 0 আর নিচেও দেখো 0 আসে, 4 - 4 ডিভাইডেড বাই 2 - 2। এখন মান বসানোর পরে যদি 0/0 ফরম্যাট পাও, তাহলে লপিটাল বলতেছে উপরে নিচে আলাদাভাবে ডেরিভেটিভ করতে। মানেটা কি? দেখো এটা কিন্তু দুইটা ভাগ অবস্থায় আছে। তুমি দুইটা ভাগ থাকলে কিভাবে ডেরিভেটিভ করতে হয় এই জিনিসটা কিন্তু তুমি জানো, মানে অন্তরীকরণ করতে হয় এটা তুমি জানো। আমি ওইটার কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি উপরে একটা আলাদা জিনিস, মানে উপরে একটা আলাদা নিচেরটাও আলাদা। উপরেরটাকে আলাদাভাবে ডেরিভেটিভ করলে কি হয়? x² কে করলে হয় 2x, আর 4 তো কনস্ট্যান্ট, ওটাকে করলে হয় 0। মানে উপরেরটাকে আলাদা করলাম। এবার নিচেরটাকে আমি আলাদাভাবে যদি ডেরিভেটিভ করি, মানে x কে করলে হয় 1 আর 2 কে করলে হয় 0। ওকে, লপিটাল বলতেছে এবার আবার মান বসাইতে। মান বসানোর পর কত আসে? 4 ডিভাইডেড বাই 1। এখন এই 4 ডিভাইডেড বাই 1 তো আর 0/0 না, তার মানে 0/0 বাদে যা আসবে ওটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এই কোশ্চেনটা আমরা আরো দুই একটা ম্যাথ দিয়ে তোমাদের বুঝাচ্ছি যাতে তোমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এই ম্যাথটা আমি বাসার কাজ দিচ্ছি, কারণ এই ম্যাথটা আমি একটু পরে এগেইন করবো, এই জন্য আমি এই ম্যাথটাতে যাচ্ছি যাতে তোমাদের আইডিয়াটা পুরো ফোকাস থাকে এবং ক্লিয়ার হয়ে যাও তোমরা যে আসলে কিভাবে কাজ করে। তুমি মান বসাও, মান বসার পরে তুমি 0/0 ফরম্যাট পাবা। আমার চেক করা আছে, তুমি একটু চেক করে দেখো আর কি। মান বসানোর পরে 0/0 আসছে। এবার লিমিট এক্সটেন্ডস টু 0, লপিটাল বলতেছে উপরে নিচে আলাদাভাবে ডেরিভেটিভ করতে। e⁻x কে ডেরিভেটিভ করলে e⁻x হয়, e⁻x কে ডেরিভেটিভ করলে হয় -e⁻x। 2 কে কনস্ট্যান্ট যেহেতু 0 হয় ওটা লিখলাম না, x² কে করলে হয় 2x। এখন প্রবলেমটা হচ্ছে মান বসানোর পরে এখন আবার 0/0 ফরম্যাট চলে আসে। তাহলে কথা হচ্ছে আমরা কিন্তু এখন আবার লপিটাল অ্যাপ্লাই করব। মনে রাখবা যতবার 0/0 ফরম্যাট আসবে তুমি ততবার লপিটাল অ্যাপ্লাই করবা। এবং তোমাদের একটা খুশি সংবাদ হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম 3বার লপিটাল অ্যাপ্লাই করতে হয়, মানে 3বার ডেরিভেটিভ করতে হয় এর আগে, বা 3বার 0/0 ফরম্যাট আসে এর আগেই তোমাদের বইয়ের যে 90% ম্যাথগুলো আছে ওই ম্যাথে তোমাদের অ্যান্সার চলে আসবে। সর্বোচ্চ 3বার ডেরিভেটিভ করতে হয় তার আগে অ্যান্সার চলে আসে। সেটা নিয়ে কিন্তু তোমাদের মানে চিন্তা করার কোনো দরকার নাই ভাই সারা জীবনে কি 0/0 আসবে কিনা। না, তোমাদের বইয়ের ম্যাথে সর্বোচ্চ 3বার আসবে, সর্বোচ্চ। ওকে, এবং তোমরা মনে হয় অনেকে বুঝে গেছো যে আগের ম্যাথ আমি কেন করি নাই। কারণ দেখো e⁻x - ইনভার্স x ডিভাইডেড বাই 2x, আর এখানে কি আসছে e⁻x - ইনভার্স x ডিভাইডেড বাই 2x। তাহলে এখানেও দেখো আমি সেম কথাটা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0, আবার আমি ডেরিভেটিভ করব e⁻x - প্লাস ইনভার্স x ডিভাইডেড বাই হচ্ছে 2। এবার মান বসাও 0, দেখো 1 + 1 মানে 2 ডিভাইডেড বাই 2, মানেটা হচ্ছে 1। 1 তো আর 0/0 ফরম্যাট না, তাহলে 0/0 বাদে যা আসবে দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, লপিটাল তোমরা কয়জন বুঝছো আমাকে একটু ওয়াই লিখে পাঠাও তো। সবাই আমাকে একটু ওয়াই লিখে পাঠাই দাও যারা যারা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন পরের কনসেপ্টে। আচ্ছা, এবার হচ্ছে আমার পরে পরে যে আইডিয়াটা সেটা হচ্ছে তোমার লিমিট এক্সটেন্ডস টু 0, 1 + x হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই x, এটার ভ্যালু হচ্ছে আমার ই। ঠিক আছে? ওকে, ফাইন। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার x, এটার ভ্যালু হচ্ছে ই। আচ্ছা,
এটা কিভাবে ই লেখা যায় এই কথাটাকে আমি একটু তোমাদের ক্লিয়ার বুঝাই নিই আর কি, মানে এই ফর্মুলাটা কখন কখন সেম থাকে। লিমিট এক্স টেন্স টু জিরো, ওকে ফাইন, আমি এখানে 2x লিখলাম, 1 প্লাস এখানে আমি 2x লিখলাম, হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এখানে আমি 2x লিখলাম। এই তিনটা জিনিস যদি সেম থাকে, দেখো এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, এখানে তাই থাকতে হবে। এই তিনটা ভ্যালু যদি সেম থাকে তাহলে এটার ভ্যালুটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ই থাকবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবা ভাইরা, মানে এখানে ডাজন্ট ম্যাটার যে এখানে শুধুমাত্র এক্স আছে, নো, এটা শুধু এক্স এর জন্য সত্যি না, এক্স এর পরিবর্তে অন্য যা ইচ্ছা তাই থাকবে সেগুলোর জন্য সত্যি। খালি দেখবা এই তিনটা জায়গা সেম আছে কিনা, এবং এখানে 1 থাকতে হবে, এখানে 1 ফিক্সড। পরেরটাও দেখো, লিমিট, ধরো আমি তোমাকে বললাম যে এখানে হচ্ছে 3x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এখানে থাকতে হবে 3x হোল টু দি পাওয়ার এখানেও থাকতে হবে 3x, তাহলে ভ্যালুটা হচ্ছে এই। তাহলে দেখো আমি আগে মেক শিওর করবো যে এটা 1, এটা 1, এক নাম্বার। পরেরটা হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, এখানেও তাই থাকতে হবে, এই তিনটা ভ্যালু যদি সেম থাকে তাহলে ভ্যালু হচ্ছে ই। ওকে, তো আমরা এখন একটা ম্যাথ দেখাই, তাহলে তোমরা ক্লিয়ার হবে যে এখান থেকে কি ধরনের ম্যাথ আসবে। কোশ্চেন নাম্বার 1, আচ্ছা কোশ্চেন 1 না দিয়ে এক্সাম্পল দিই। ওকে, ধরো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা এক্স টেন্ডস টু ইনফিনিটি না দিয়ে এক্স টেন্ডস টু জিরো দিয়ে আর কি ফার্স্টে, 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 4x, এইটার অ্যান্সার কত? ওকে, তাহলে এখন আমরা বলছিলাম যে এখানে যা থাকবে মানে এই তিনটা জিনিস সেম হইতে হবে, বাট এখানে তো 3x আছে, তাহলে আমি এখন সবগুলোকে দেখি 3x আকারে বানাইতে পারি কিনা। যেহেতু x এর মানটা 0-র কাছাকাছি, তাহলে খেয়াল করে দেখো আমি যদি উভয়কে 3 দ্বারা গুণ করে দেই তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে 3x এর ভ্যালুটা হচ্ছে 0, 1 প্লাস 3x, তাহলে ভিতরে গুলা কাজ কিন্তু শেষ, তাহলে বাইরে আমি জোর করে হচ্ছে এখানে একটা 3x লিখলাম। ওকে, এখন দেখো যে আমার এখানে কি কি আছে, এখানে শুধু আছে 4x মানে ax আর 4, বাট আমি এক্সট্রা একটা 3 গুণ করছি এই জন্য সমীকরণ সমাধান করার জন্য বা ঠিক রাখার জন্য যে আমি এক্সট্রা আরেকটা বাইরে একটা 3 গুণ করে দিলাম। তাহলে এই পুরো ভ্যালুটা হচ্ছে ই এর সমান। কেন ই এর সমান? কারণ এই জিনিসটা যা, এই জিনিসটা তাই, এই জিনিসটা তাই, এবং এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এই পুরো ভ্যালুটা হচ্ছে ই, তার পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা আরেকটা ম্যাথ করাচ্ছি তোমাদের। এখন দেখো এতক্ষণ ধরে আমরা যে আইডিয়াগুলো দেখাইছিলাম প্রত্যেকটার পাওয়ার কিন্তু হচ্ছে একটা টার্ম ছিল, শুধু এক্স ছিল বা 1/x ছিল, বাট এখানে দেখো পাওয়ার যদি একের অধিক টার্ম থাকে, একের অধিক, যেমন এই ম্যাথটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার 5 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই এক্স, মানে একের অধিক যদি টার্ম থাকে, তাহলে এই কাজটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এক্স লেখা যায়। মানে আমার মেইন টার্গেটটা হচ্ছে ফর্মুলার সাথে মেইনটেইন করা। আমি তোমাদের অনেকের হয়তো খেয়াল না থাকতে পারে, আমি একটু ফর্মুলাতে নিয়ে যাই। দেখো ফর্মুলাতে পাওয়ারে কিন্তু কয়টা টার্ম আছে? শুধু একটা টার্ম আছে, লুক এট দ্যাট, পাওয়ারে কিন্তু একটা টার্ম। তাহলে এখন আমাদের মেইন যে টার্গেটটা থাকবে যে আমি যখন ম্যাথটা করতে যাব আমি যেভাবেই হোক পাওয়ারটাকে যেন একটা টার্মে কনভার্ট করে নেই, যদি একের অধিক থাকে আমি ভাগ করে নিব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যেটার পাওয়ার কনস্ট্যান্ট থাকে ওইটার ভ্যালুটা ডিরেক্টলি 1 চলে আসে, ডিরেক্ট 1 চলে আসে, মানে কোনো চিন্তাই করতে হয় না, ডিরেক্টলি 1 চলে আসে। তাহলে দেখো তোমার কেন 0 আসে আমি একটু বুঝাই। দেখো এই এক্স এর মানটা 0 এখানে বসাও, তাহলে 0 ডিভাইড বাই 3 মানে 0, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে তো 1ই হয়, তার পাওয়ার 5 মানে 1। তাহলে শুধুমাত্র যেটা থাকতেছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3x হোল টু দি পাওয়ার হচ্ছে 3 ডিভাইড বাই x। কিন্তু আমার শর্ত কি ছিল? আমার শর্ত ছিল হচ্ছে x টেন্ডস টু যদি 0 লেখো তাহলে 1/3x টেন্ডস টু 0 লেখা যায়, তাহলে এইটা সেম করলাম, এটাও সেম রাখলাম, তাহলে 1 ডিভাইডেড বাই, দেখো এটাকে কিন্তু 1/3x লেখা যায়, কারণ ওই উপরে তিনটিকে নিচে নেওয়া যায়। তাহলে দেখো এই তিনটা জিনিস যদি সেম থাকে, মানে এইটা, এইটা আর এইটা, এই তিনটা সেম থাকলে আমরা বলি এটার ভ্যালু হচ্ছে e। ওকে, আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি। এটা ইনফিনিটিতে করাই আমরা, যেহেতু 0 দিয়ে তোমরা মানে 2-3টা ম্যাথ করাইলাম, ইনফিনিটিতে করাই একই আইডিয়া, যে পাওয়ারটা সবসময় হচ্ছে একটা টার্ম থাকবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 4x হোল টু দি পাওয়ার হচ্ছে আমি লিখলাম x, 1/4x হোল টু দি পাওয়ার 8। এখন সবচেয়ে মজার পার্টটা যেটা ছিল যে যেটার পাওয়ার কনস্ট্যান্ট থাকে তার মানটা অটোমেটিকলি 1 চলে আসে, অটোমেটিক, আর কোনো মাথা ব্যথা করতে হয় না। তো দেখো বাকিটা কি থাকলো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/4x,
তাহলে যেহেতু এখানে তোমার 4x আছে, তাহলে আমি পাওয়ারটাকে জোর করে 4x বানাইলাম, সমীকরণ ঠিক রাখার জন্য বাইরে একটা 1/4 দিলাম, আর এখানে আমি একটা 4 গুণ করলাম। তাহলে দেখো এই যে পুরো ভ্যালুটা, এই পুরো ভ্যালুটা হচ্ছে এর সমান, তার পাওয়ার হচ্ছে 1/4। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, তা আমাদের এই আইডিয়াটা আমি 4-5 বার তোমাদের দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে তোমরা এই আইডিয়াটা একটু ক্লিয়ার হয়ে নাও। এবং যেমন অনেকে, যেমন যেমন ওমর হাসান, তারপরে হচ্ছে হ্যাঁ, অনেকে আমাকে অ্যান্সারটা আগেই বলে দিয়েছে, যেমন ওমর হাসান তুমি যেটা অ্যান্সারটা বলছো জি টু দি পাওয়ার 1/4, তোমারটা এক্স্যাক্টলি ঠিক আছে। তো আমরা তোমাদের এখন একটা পোল দেই, কারণ পোল কোশ্চেন দিলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা যে আহ, আচ্ছা, এটার জন্য আমি 45 সেকেন্ড টাইমই দিব। আচ্ছা, 1 মিনিটের মতো সময় দিলাম, যাও। তোমরা এটা 45 সেকেন্ডের মতো এনাফ। ওকে, চেক করো এটা কি হবে অ্যান্সার। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি তোমার। আহ, অনেকে তোমরা বি নাম্বার একটু দাগাইছো, আর বি আর ডি নাম্বার নিয়ে একটু ঝামেলা হয়েছে, মানে এটা নিয়ে একটু কম্পিটিশন, বাট যারা যারা নাম দিছো তাদের অ্যান্সারটাই কারেক্ট। তো আমি একটু ব্যাপারটা একটু তোমাদের শেয়ার করে দিই। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 7/3x হোল টু দি পাওয়ার, একটু আলাদা করো, 5/7x একটা, প্লাস হচ্ছে 3/7 আর একটা। দেখো কনস্ট্যান্ট নিয়ে তো মাথা ব্যথা নাই, এটা বাদ দাও, কারণ ওটার ভ্যালু তো 1 চলে আসবে। তাহলে শুধু যেটা নিয়ে মাথা ব্যথা, সেটা অ্যান্সার হচ্ছে এটা, যে এটার অ্যান্সারটা হবে e⁻7/3 গুণ হচ্ছে 5/7। তোমাদের একটা শর্টকাট বলে দিই, যে কনস্ট্যান্ট গুলো থাকে, যে এক্স এর সাথে লাগানো আর হচ্ছে এখানে যেটা লাগানো থাকে, এই দুইটার গুণফলটাই হচ্ছে অ্যান্সার। e⁻7/3 গুণ হচ্ছে 5/7, মানে এই শর্টকাট একটু মনে রাখতে পারলে ভালো। না মনে থাকলে সমস্যা নাই, কারণ এগুলা এমসিকিউ তে তেমন একটা দেখা যায় না, রিটেনে খুব ভালো দেখা যায়। যে e⁻ কি বললাম, যে এই যে যেটা থাকবে, মানে এক্স, এই 1/x এর সাথে যা থাকবে ওটা লিখে দিলাম, আর এই এক্স এর সাথে যা থাকবে সেটা লিখে দিলাম, এই দুটোর গুণফলটাই হচ্ছে অ্যান্সার। তো e⁻ কি হচ্ছে, 7 7 কাটো, 5/3, 5/3 কোথাও নাই, অ্যান্সার হচ্ছে নান। যারা নান দেখাইছো তাদের এক্স্যাক্টলি কারেক্ট। পরেরটা যাচ্ছি, স্যান্ডউইচ থিওরেম। তো স্টুডেন্টদের মধ্যে প্রথম কনফিউশন, স্যান্ডউইচ থিওরেমে কখন অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করবা। দুইটা কন্ডিশনে স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করা যায় তোমাদের বইয়ে অনুসারে বা তোমাদের ইন্টার কনসেপ্ট অনুসারে। ইন্টারে যদি তোমাদের হচ্ছে 1 নাম্বার সাইনের ভিতরে যদি কখনো ইনফিনিটি টাইপের কিছু একটা পাও, অথবা কজের ভিতরে যদি ইনফিনিটি টাইপের কিছু একটা পাও, তাহলে মাথায় রাখবা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এখন স্যান্ডউইচ থিওরেম কখন অ্যাপ্লাই করা যায়, যদি তুমি এমন ধরনের 3টা ফাংশন পাও যে সবচেয়ে বড় ফাংশন হচ্ছে h(x), তার চেয়ে ছোট ফাংশন হচ্ছে g(x), এবং তার চেয়ে ছোট ফাংশনটা হচ্ছে f(x). মানে এমন যদি তুমি 3টা ফাংশন খুঁজে পাও, মানে সবচেয়ে বড়টা h, তার নিচেটা হচ্ছে g, তার নিচেটা হচ্ছে f। ওকে, ফাইন। তাহলে দেখো একটা পার্টিকুলার পয়েন্টে, এ পয়েন্টে আমি যদি তোমাকে বলি যে f যদি বসাও, তাহলে হচ্ছে h(x) এর মান কত, মানে এটার মান কত, সেটা হচ্ছে l। মানে দেখো উপরের ফাংশনটা, মানে এই যে h(x) এর মানটা হচ্ছে l। ওকে, আমি পাইলাম হচ্ছে এটা l। আবার আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে, যদি তুমি এমনই পাও যে ওই এতে নিচের ফাংশনটা, মানে f(x) এর ভ্যালু, লুক এট দ্যাট, এই f(x) এর ভ্যালুটা হচ্ছে l, তাহলে দেখো উপরেরটা এবং নিচেরটার কারণে মাঝখানের ফাংশনটাকে এক্সাক্ট সেম আচরণ করবে। তো আমি বলবো যে মাঝখানের ফাংশনটা ওই ভ্যালুতে এলই হবে, এটা গ্যারান্টি। তাহলে স্যান্ডউইচ থিওরেম আমাদের বলতেছে যে নিচের ফাংশনটা আর উপরের ফাংশনটার ভ্যালু একটা পার্টিকুলার পয়েন্টে যা হবে, মাঝখানের ভ্যালুটা তাই হবে। এটা স্বাভাবিক, কারণ দুইটা তো চেপে ধরবে মাঝখানেটাকে, তো ওইটা যা হবে সেটাই অ্যান্সার হবে। এখন এই ম্যাথগুলো কিভাবে করতে হয় সেটা একটু দেখাচ্ছি, কারণ তোমাকে কিন্তু বলা থাকবে না যে তোমার হচ্ছে এটা স্যান্ডউইচ থিওরেম দ্বারা করো, সিম্পলি কোশ্চেন করবে যেটা সলভ করো, একদম খাঁটি বাংলা কথা, সলভ করো।
তাহলে এখন দেখো যে এক্স এর ভ্যালুটা 0, যদি আমি এখানে 0 বসাই তাহলে 1/0টা অনেকটা কি আকারে ধারণ করে 1/0 মানে টেন্স টু ইনফিনিটি টাইপের কিছু একটা। তাহলে এখন এই ম্যাথগুলো সলভ করার জন্য প্রথম যে টার্গেটটা থাকবে, যে ত্রিকোণমিতিক ফাংশনটা তোমার এখানে লেখা থাকবে ওই ত্রিকোণমিতিক ফাংশনটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান ফার্স্টে লিখবার হচ্ছে প্রথম কাজ। এবার পরের কাজটা হচ্ছে ওই ফাংশনটার সাথে কি গুণ আছে দেখবা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, মানে যা থাকবে ওইটা বানাবো। তাহলে সবগুলাকে এখন এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে ওই জিনিসটা চলে আসতেছে। ওকে ফাইন। এবার তোমার টার্গেটটা হচ্ছে প্রথম কাজ, মানে প্রথম যে টার্গেটটা 1 নাম্বার কাজ, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরোতে এই মানে নিচের যে ফাংশনটা আছে মাইনাস এক্স স্কোয়ার, এটা কেমন আচরণ করে, এটার অ্যান্সারটা হচ্ছে 0, কারণ এক্স এর মান 0 বসালে 0। আবার দেখো যে তোমার এখন কাজ হচ্ছে সর্বোচ্চ মানটা, মানে সর্বোচ্চ যে এক্স স্কোয়ার যে ফাংশনটা আছে ওইটার ভ্যালু কত হয়, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার। দেখো এখানে বসাও 0। তাহলে আমি বলতে পারি যে সর্বনিম্ন ভ্যালুটা যেহেতু 0 আবার সর্বোচ্চ ভ্যালুটা 0, তাহলে গ্যারান্টি এই দুইটাকে আমরা বলতে পারি, দুইটা মিলে আমরা কনফার্ম যে লিমিট এক্স টেন্স টু 0 মাঝখানের যে ফাংশনটা আছে এক্স স্কোয়ার্ড সাইন 1/x, এটার ভ্যালু হচ্ছে আমার 0 হবে। দ্যাট ইজ অ্যান্সার। তো এটার অ্যান্সারটা হচ্ছে 0। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের স্যান্ডউইচ থিওরেমটা অ্যাপ্লাই করতে হয়। এখন তোমাদের আমি হচ্ছে একটা একটা ব্রেকে যাব আমরা, তারপরে হচ্ছে আমরা বিচ্ছিন্নতা অবিচ্ছিন্ন নিয়ে কথা বলবো। এখন বাজে হচ্ছে তোমার 7:51। আমরা হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নিব, তোমরা জাস্ট একটু ফান টান করো। 7:51 বাজে, আমরা 7:56 ইনশাল্লাহ ব্যাক করবো। 7:56 ব্রেক। ওকে, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আমরা হচ্ছে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা নিয়ে ধরো এখানে আমরা 7টা গ্রাফ তোমাদের সামনে মানে রিপ্রেজেন্ট করছি। এখান থেকে ধরো তোমাদের কোনটা মনে হচ্ছে, কোনটা দেখে মনে হচ্ছে এটা কন্টিনিউয়াস। আমি যদি র্যাঙ্কিং করে দিই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4, এটা হচ্ছে আমার 5, আর এটা হচ্ছে আমার 6, আর এটা হচ্ছে আমার 7। তোমার কাছে কি মনে হচ্ছে কোনটা হচ্ছে কন্টিনিউয়াস? এক্স্যাক্টলি, 7 নাম্বারটা কন্টিনিউয়াস। আচ্ছা, এটা কিন্তু না বোঝার কিছু নাই, এটা খুবই এলিমেন্টারি একটা ব্যাপার, খুব সাধারণ একটা ব্যাপার। এখন আমি তোমাদের এইটা বুঝাবো যে কন্টিনিউয়াস তুমি কিভাবে কনফার্ম হয়েছে যে এটা কন্টিনিউয়াস। দেখো, লুক এট দ্যাট, যে এটাকে কি বলি আমরা, এটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা বলতেছি রাইট হ্যান্ড লিমিট, তাই না? তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে যদি রাইট হ্যান্ড লিমিট সমান হয়, এবং এই যে যে বিন্দুটা আছে এই বিন্দুর উপরে যদি তুমি যাও, এটাকে বলে ফাংশনাল ভ্যালু, মানে ওই পয়েন্টে ফাংশনের এক্সাক্ট ভ্যালু কত। দেখো এখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান, বাট ফাংশনের ভ্যালুটা কিন্তু একটু উপরে, খেয়াল করছো? এই জন্য এটা কন্টিনিউয়াস না। বাট এইখানে দেখো ফাংশনের ভ্যালুটা এক্স্যাক্টলি ওইখানেই। এই তিনটা জিনিস যদি সেম হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এই কথাটা যদি মাথায় থাকে সেটাকে আমরা বলি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। আচ্ছা, তো এখন আমরা এটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝবো বা একটা ম্যাথ দিয়ে আমরা বুঝবো, তাহলে আইডিয়াটা আরো ডেপথ হবে বা আইডিয়াটা আরো ক্লিয়ার হবে, এবং ইনশাআল্লাহ তোমরা নেক্সট এই ভুলগুলো আর করবা না। ওকে, তো প্রথমে আমরা যেহেতু এখানে দুইটা পয়েন্ট দেখাইতে বলছে, যে দুইটা পয়েন্টে কোন পয়েন্টে হচ্ছে ফাংশনটা অবিচ্ছিন্ন আর কোন পয়েন্টে বিচ্ছিন্ন, এই দুটো আমরা একটু চেক করবো। আচ্ছা, প্রথমে আমরা দেখলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 তে কেমন আচরণ করে, এটা একটু দেখবো। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এবং তোমার যে এটাকে বলে পিসওয়াইজ ফাংশন, মানে একটা নির্দিষ্ট ডোমেনের জন্য নির্দিষ্ট ফাংশন। সত্যি কথা, যে ফাংশনটা তোমার দেওয়া থাকবে ওই ফাংশনটা কোন কোন ডোমেনের মধ্যে দেওয়া আছে ওই ডোমেনগুলো ফার্স্টে উল্লেখ করবা। দেখো, প্রথমটা বলছে 0-র ছোট অথবা 0-র সমান, ঠিক আছে? 0-র ছোট অথবা 0-র সমান হলে এই ফাংশনটার নাম হচ্ছে মাইনাস এক্স। একদম ফুল ফোকাস, 0-র চেয়ে ছোট অথবা 0-র সমান হলে ভ্যালুটা হচ্ছে -1। ওকে, মানে মাইনাস এক্স। এরপরে দেখো 0 থেকে 1 এর মধ্যে ফাংশনটা কেমন আচরণ করতেছে। 0 থেকে 1 এর মধ্যে ফাংশনটার নাম হচ্ছে শুধু এক্স। লুক এট দ্যাট, 0 থেকে 1 এর মধ্যে ফাংশন হচ্ছে শুধু এক্স। আবার এক্স এর ভ্যালুটা যদি 1 থেকে বড় হয় অথবা 1 এর সমান হয়, মানে 1 অথবা 1 এর চেয়ে বড়, তাহলে দেখো এই ফাংশনটার নাম হচ্ছে 1 মাইনাস এক্স। প্রথম কাজ হচ্ছে তোমার এরকম একটা আইডিয়া চিন্তা করে নেওয়া। এবার দেখো আমি বের করতেছি এক এক করে।
প্রথম কাজ হচ্ছে আমার লেফট হ্যান্ড লিমিটটা বের করা। লেফট হ্যান্ড লিমিটটা কিভাবে বের করতে হয়? লিমিট এক্সটেন্ডস টু 0। ভাই কেন 0 লিখলেন? কারণটা হচ্ছে এই যে দেখো যে এখানে আমার x ইকুয়ালস টু 0 তে লিমিটটা চাওয়া হয়েছে, এই জন্য লিমিট এক্সটেন্ডস টু 0 ফ্রম লেফট, মানে বাম সাইডে যে ভ্যালুটা। ওকে, আচ্ছা আমি একটু একটা মিনিট একটু দাঁড়াও। ওকে, তাহলে দেখো বাম সাইডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাতে মানে এক্সটেন্ডস টু 0, মানে আমি যদি বাম সাইড থেকে আসতে থাকি, মানে জিরোর বাম সাইড থেকে আসতে থাকি, তাহলে তোমরা আমাকে একটু চ্যাট বক্সে বলে দাও তো যে আমি যদি জিরোর বাম সাইড থেকে আসি তাহলে কোন ফাংশনের জন্য এটা ডিফাইন্ড? এটা কি মাইনাস এক্স নাকি এক্স নাকি 1 - x? কি মনে হয় তোমাদের কাছে? মাইনাস এক্স, এক্স্যাক্টলি। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে যদি আমি জিরোটা বসাই দিই, পুরো ভ্যালুটার অ্যান্সার আসে 0। ওকে, এবার হচ্ছে আমরা পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট। তাহলে দেখো লিমিট এক্সটেন্ডস টু 0 ফ্রম রাইট। তাহলে এখন দেখো আমি যদি ইমিডিয়েট ডান সাইডে আসি, মানে ডান সাইড থেকে আসতে থাকি, তাহলে দেখো জিরো ডান সাইড থেকে আসার সময় আমি কোন ফাংশনের মধ্যে পড়ি? সেটা হচ্ছে দেখো এক্স ফাংশনের মধ্যে পড়ি। তাহলে এখানে আমি লিখবো ফাংশনটা হচ্ছে এক্স। এক্স এর ভ্যালু 0 বসালে ভ্যালুটা হচ্ছে 0। এবার এক্সাক্ট ভ্যালু যাচ্ছে। এক্সাক্ট ভ্যালু মানে কি? ওই এক্সাক্ট জিরোতে মান কত, এক্স্যাক্টলি জিরোতে মান কত। এখন কথা হচ্ছে জিরো কোন ফাংশনের মধ্যে পড়ে, কেউ বলতে পারবা? মানে জিরোটা কোন ফাংশনের মধ্যে আছে? প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? কোনটার মধ্যে আছে? মুনতাহা, তারপর হচ্ছে ওমর হোসেন, আলিফ, না আলিফ তোমারটা হয়নি, তারপর হচ্ছে রহমান, এক্স্যাক্টলি ফার্স্ট, মানে প্রথম ফাংশনটার মধ্যে দেখো 0 আছে। তাহলে আমি এফ অফটা 0 বসাবো হচ্ছে মাইনাস এক্স এর মধ্যে, -0 মানে 0। তাহলে এখানে আমি বলতে পারি যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ফাংশনের ভ্যালু। এই তিনটা জিনিসই সমান। আর আমরা বলছিলাম এই তিনটা জিনিস যদি সমান হয় তাহলে আমরা এটা সম্পর্কে বলতে পারবো এই জিনিসটা হচ্ছে অবিচ্ছিন্ন। দ্যাটস এ পাওয়ারফুল আইডিয়া, ইটস অবিচ্ছিন্ন। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমরা দেখবো যে x ইকুয়ালস টু 1 এর জন্য কেমন আচরণ করে। লেফট হ্যান্ড লিমিটটা বের করবো প্রথমে। লিমিট এক্সটেন্ডস টু 1, মানে যে লেফট হ্যান্ড লিমিট যেহেতু এক্সটেন্ডস টু 1 ফ্রম লেফট, মানে বাম সাইড থেকে। তাহলে 1 এর বাম সাইডে যখন দেখবা যে এই যে 1, লুক এট দ্যাট, এটা 1, তাহলে 1 এর বাম সাইডে কি আছে? x। তাহলে এটা হচ্ছে আমার ফাংশন। তাহলে 1 বসাইলে ভ্যালু 1। রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্সটেন্ডস টু 1 ফ্রম রাইট। তাহলে দেখো ডান সাইড থেকে আসো, কোন ফাংশনের মধ্যে পড়ে? 1 - x ফাংশনের মধ্যে পড়ে। এখানে 1 বসালে ভ্যালু হচ্ছে 0। ফাংশনের ভ্যালু এক্স্যাক্টলি 1 এ কত? এক্স্যাক্টলি 1 এ ভ্যালু আসবে 1 - x এর মধ্যে, তাহলে মানে কি 0। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট প্রথমেই সমান না, তাহলে এটা প্রথমেই আমরা কি বলে দিব? অতএব এটা হচ্ছে বিচ্ছিন্ন। ওই পয়েন্টে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে মাথায় রাখবা যে তিনটাই সমান হইতে হবে। যদি তিনটাই সমান হয় তাহলে হচ্ছে অবিচ্ছিন্ন, আর যদি তিনটা সমান না হয়, একটা সমান বা দুইটা সমান হয়, ডাজন্ট ম্যাটার, তিনটাই সমান হলে অবিচ্ছিন্ন। যে কোনো একটা যদি ছুটে যায় সেটা হয়ে যাবে বিচ্ছিন্ন। এই হচ্ছে আমার মোরাল কনসেপ্ট। আচ্ছা ওকে, এখন আমরা মোটামুটি হচ্ছে ধরা যায় হচ্ছে লিমিটের যাবতীয় কোশ্চেন শেষ। তো তোমাদের এখন একটা পোল কোশ্চেন দিয়ে আমরা একটু জাজমেন্ট করবো যে তোমাদের ডেরিভেটিভ সম্পর্কে কতটুকু দখল আছে। তোমরা একটু এই পোলটাতে সবাই একটু ভোট করো যে আহ, দেখা যাক এটা তোমাদের কতজন স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দেয়। আমি এই পোলটার অ্যান্সার একটু তোমাদের সাথে শেয়ার করে দিব যাতে তোমরা আইডিয়াটা ক্লিয়ার হোক। আমি এটা 40 সেকেন্ড টাইম দেবো, এর বেশি দিব না। আচ্ছা ওকে, টাইম আপ। আমি পোলটা একটু এন্ড করে দিই। তোমাদের একটু অ্যান্সারটা শেয়ার করে দিই যে তোমরা কত পার্সেন্ট স্টুডেন্ট কারেক্ট বলছো, যাতে তোমরা দেখতে পারো। এ নাম্বারটা বলছে হচ্ছে 50%, আর বাকি সবগুলো হচ্ছে অ্যাভারেজ। ওকে ফাইন, তো আমরা একটু চেক করি যে আসলে কোনটার অ্যান্সার কারেক্ট হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাপেক্ষ ব্যাপারটা বুঝতে হবে। সাইন এক্স এর সাপেক্ষে মানে কি? যদি বলতাম এক্স এর সাপেক্ষে, এই কথাটার মানেটা হচ্ছে ডিডিএক্স। আচ্ছা, যদি বলি সাইন এক্স এর সাপেক্ষে, এই কথাটার মানেটা হচ্ছে ডিডি সাইন এক্স। মানে তার মানে হচ্ছে যার সাপেক্ষ বলতেছি সেই জিনিসটা নিচে থাকে। ওকে, তাহলে এখন যদি কেউ কোশ্চেন করে যে সাইন এক্স এর সাপেক্ষে কজ এক্স, তাহলে আমি বলবো আসলে এটা চাচ্ছে যে ডিডি সাইন এক্স ইন্টু কজ এক্স। এখন আমরা তো জানি হচ্ছে সবগুলোর নিচে ডিএক্স থাকতে হয়। তো প্রবলেম কি? আমরা তো
মানে বিখ্যাত হাতিয়ারটা জানি, যে কোনো কিছু যদি না থাকে আমরা জোর করে সেই জিনিসটা আনতে পারি। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা ডিএক্স লাগবে, নিচে একটা চালাকি করে ডিএক্স দ্বারা ভাগ করে দিলাম আর কি। এটা হচ্ছে ডি সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স। আমি জানি অনেকে আমার সাথে এখন মানে এটাকে কি বলে একটু তর্ক করবা যে ভাইয়া এটা তো ডিডিএক্স, এটা তো ভাগ করা যায় না। তো আমি তোমাদের একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে নিউটনের গল্প আর একটা হচ্ছে লিবনিজের গল্প। একটা নিউটন, একটা হচ্ছে লিবনিজ। ঠিক আছে, ওকে। নিউটন সাহেব বলতেছে এটা হচ্ছে ডিডিএক্স, এটা একটা অপারেটর, এটাকে ডি ডিভাইডেড বাই ডিএক্স বলা যায় না। বাট লিবনিজ বলতেছে ডি আলাদা একটা অপারেটর, তাতে কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে আমি যদি এটাকে ডিএক্স দ্বারা ভাগ করি তখন আমি লিবনিজ সেন্সে ভাগ করা যায় যে আসলে ডি তখন আলাদা একটা অপারেটর। বুঝা গেছে? তার মানে কি কেউ যদি ডি ডিভাইডেড বাই ডিএক্স বলে কোনো আপত্তি নাই, কেউ যদি ডিডিএক্স বলে তাতেও কোনো আপত্তি নাই। একটা নিউটনিয়ান কনসেপ্ট, একটা লিবনিজ কনসেপ্ট। যদি তোমার সাথে কেউ হুট করে তর্ক শুরু করে দেয় তাহলে ভাববা যে সে একটা গল্প জানে না। ওকে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। যদি আমাদের ডিএক্স না থাকে আমরা জোর করে ভাগ করে নিলাম যাতে আমাদের ম্যাথটা করতে সুবিধা হয়। ওকে ফাইন, তাহলে দেখো এখন খুবই সহজ। cos x কে করলে মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স কে করলে হবে cos x। তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস tan x। হ্যাঁ, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করছো। পরেরটা যাচ্ছি, অব্যক্ত ফাংশন। আচ্ছা, তো এরকম যদি ইনফিনিটি ফাংশন থাকে তাহলে এটা সলিউশন করার জন্য ম্যাথমেটিশিয়ানরা আমাদের অনেক আইডিয়া দিচ্ছে। তার মধ্যে একটা আইডিয়া হচ্ছে প্রথমটাকে বাদে পরের গুলো দেখো একদম সিমিলার, ওই পরের ওই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা ওয়াই ধরতে বলছে। এখানে অনেক লং একটা ব্যাখ্যা আছে, আমি ওই ব্যাখ্যাতে যাচ্ছি না। আপাতত একটু মাথায় রাখো যে জাস্ট প্রথমটা বাদ দিয়ে পরের সমস্ত জিনিসগুলোকে ওয়াই আকারে লেখা যায়, মানে যে ওটা এক্স্যাক্টলি ওয়াই এর মতো দেখা যায়। মানে ইনফিনিটি থেকে, মানে এটা কমন সেন্স, মানে ইনফিনিটি থেকে ওই একটা জিনিস বাদ দিলে ওই ইনফিনিটির কোনো ক্ষতি হয় না আর কি। এই জন্য আমরা পুরোটাকে ধরে এভাবে লিখতে পারি ওয়াই ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্স প্লাস, বাকিটা হচ্ছে ওয়াই এর সমান আর কি। আর যদি হচ্ছে কোনো একটা পাওয়ারে ফাংশন থাকে তারপরে হচ্ছে আমরা এলএন নেই, আমার মনে হয় তোমাদের ডেরিভেটিভের এই কি কনসেপ্ট গুলা খেয়াল থাকার কথা। এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এলএন ই। আর এর পাওয়ার যেহেতু ছিল এলএন এর পাওয়ার, এই জন্য এক্স প্লাস ওয়াইটাকে সামনে নিয়ে আসছে। এলএন এর ই ভ্যালু হচ্ছে 1, এটা লিখলাম না। তাহলে এটা হচ্ছে এলএন ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। ওকে, এখন আমি এটা দুইটা ফরম্যাটে হচ্ছে সলভ করা শিখাবো। এক নাম্বার রিটেন কিভাবে করবা, দুই নাম্বার এমসিকিউতে কিভাবে করবা। সো আমি একটু তিনটা ভাগে ভাগ করে নেই যাতে তোমাদের যে কোনো একটা ডেরিভেটিভ করতে অনেক কষ্ট না হয় বা অনেক বেশি সময় না লেগে যায়। কারণ আজকের ক্লাসে আমি এটা একটু মেক শিওর করতে চাচ্ছিলাম যে কোনো কিছু রিটেনের জন্য পারো এবং ওই কোশ্চেনটা তুমি এমসিকিউর জন্য পারো। ওকে, তাহলে দেখো আমি উভয়পক্ষে একটা করে ডিওয়াই ডিএক্স নিলাম। তাহলে 1/y ln y কে করলে 1/y, যেহেতু চলক চলক না মিললে তোমরা জানো মনে হয় যে একটা ডিওয়াই বাই ডিএক্স লিখতে হয়। x কে করলে 1 আর y কে করলে dy ডিভাইডেড বাই dx। তাহলে dy ডিভাইডেড বাই dx এর ভ্যালুটা আমি বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে কি থাকে 1/y - 1 ইকুয়ালস টু 1। অতএব dy ডিভাইডেড বাই dx এর ভ্যালুটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1/y - 1। ওকে, এটা অনেক ইজিতে চলে আসছে, কোনো সমস্যা নাই। বাট শর্টকাটটা শিখাচ্ছি। মাঝে মধ্যে অনেক অনেক কোশ্চেন গুলো অনেক বড় হয়ে যায়, তখন এই শর্টকাটে অ্যাপ্লাই করবা। শর্টকাটটা কিভাবে কাজ করে? শর্টকাটের প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা জিনিস বামে থাকতে হবে। ওকে, শর্টকাটটা হচ্ছে dy বাই dx ইকুয়ালস টু মাইনাস উপরে x এর সাপেক্ষে ডেরিভেটিভ আর নিচে y এর সাপেক্ষে ডেরিভেটিভ। যখন x এর সাপেক্ষে করব তখন x বাদে সব ধ্রুবক, আর যখন y এর সাপেক্ষে করব তখন y বাদে সব ধ্রুবক। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় থাকে। এখন কথা হচ্ছে যে এই যে x বাদে সব ধ্রুবক বা y বাদে সব ধ্রুবক, এটা এটা বলতে আমরা কি বুঝি, এটা এখন আমরা একটা ডিরেক্টলি ম্যাথ দেখি। dy বাই dx প্রথম হচ্ছে সূত্রের মাইনাস। প্রথম কথা যে আমি যখন ln y কে করব তখন ln y টা 0 হবে, কারণ আমি বলছি x বাদে সব ধ্রুবক। তাহলে ln y ধ্রুবক, y ও ধ্রুবক, শুধু থাকে মাইনাস x। মাইনাস x কে ডেরিভেটিভ করলে হয় -1। ওকে, এবার নিচে হচ্ছে y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে বলতে বোঝাচ্ছি y বাদে সব কনস্ট্যান্ট। তাহলে ln y কে করলে 1/y, x কনস্ট্যান্ট তাহলে 0 আর y কে করলে হয় 1। দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে অ্যান্সার দেখো এক্স্যাক্টলি মিলে যায়। এবং শর্টকাটটা তুমি শিখে রাখো যাতে তোমার কোন একটা ম্যাথ অনেক স্মার্টলি করতে পারো, অনেক দ্রুত করতে পারো। এটাই অ্যান্সার। আমরা পরেরটা যাচ্ছি। আচ্ছা, না না ভাই, এটা রিটেনে করা যাবে না, এই জন্য তো বলছি এটা এমসিকিউ টেক। এটা অনলি ফর এমসিকিউ, এটা রিটেনে করা যাবে না। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণে। পর্যায়ক্রমিক অন্তরীকরণের হচ্ছে আমাদের তিনটা আইডিয়া যদি মাথায় রাখো তাহলে দেখবা যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমাদের কাছে কোনো মানে কষ্ট হবে না আর কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে। তিনটা আইডিয়া, তিনটা কি আইডিয়া মাথায় রাখতে হবে। এক নাম্বার,
আমি মানে ম্যাথগুলো বুঝাতে বুঝাতে করাবো আর কি। তো প্রথমে একবার ডেরিভেটিভ করা স্টার্ট করো। y1 ইকুয়ালস টু কি, e টু দি পাওয়ার tan ইনভার্স x মানে e টু দি পাওয়ার tan ইনভার্স x তার সাথে একটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার গুণ অবস্থায় আছে, কারণ tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে 1 প্লাস 1 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হয়। প্রথম টার্গেটটা যদি কখনো কোনো কিছুর সাথে মিলে যায়, ঠিক আছে, যদি মিলে যায়, মিলে গেলে বসিয়ে দিব। এটা হচ্ছে নাম্বার 1 কনসেপ্ট, যে যদি মিলে যায় তাহলে আমরা বসিয়ে দিব। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা e টু দি পাওয়ার tan ইনভার্স এটা কার সাথে মিলে যায়, এটা হচ্ছে y এর সাথে মিলে যায়, তার মানে কি ডাইরেক্টলি আমরা y বসাই দিব। তাহলে y1 ইকুয়ালস হচ্ছে y ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। পরেরটা, যদি কখনো ভগ্নাংশ দেখো তাহলে আর গুণ করবা, ঠিক আছে, আর গুণ করবো। মনে রাখবা যে ভগ্নাংশ থাকাটা খুব মানে ঝামেলা করে একটা ব্যাপার, কারণ ভগ্নাংশকে ডেরিভেটিভ করার চেয়ে আর গুণ করে ডেরিভেটিভ করাটা অনেক স্মার্ট এবং অনেক সহজ। এই জন্য আমরা কোনো কিছু ভগ্নাংশ অবস্থায় রাখবো না। তাহলে দেখো আমরা এখন সবগুলোকে 1 প্লাস এক্স স্কয়ার দ্বারা গুণ করে দিচ্ছি y। ওকে, তাহলে এখন আমরা এইটুকু কাজ শেষ। আচ্ছা, 3 নাম্বারটা একটু মাথায় রাখো, 3 নাম্বারটা পরেটা আসবে। যদি রুট থাকে আমরা বর্গ করে দিব। ওকে, এখন তুমি চোখ বন্ধ করে সেকেন্ড বার ডেরিভেটিভ করো, বিলিভ মি তোমার অ্যান্সার মিলে যাবে। দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, প্রথমটাকে ডেরিভেটিভ করলে হয় 2x, দ্বিতীয়টা যেমন ছিল তেমন। এবার প্রথমটা যেমন ছিল তেমন থাকবে, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ মানে y1 কে করলে y2, আর এই পাশে চলে আসে y1। তাহলে এখন দেখো যে আমি ওই 1 প্লাস এক্স স্কোয়ার্ড y2 কে এই পাশে রাখলাম, আর ওই 2x টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আলটিমেটলি 1 মাইনাস 2x ইন্টু y1 একটু কমন নিয়ে নিলাম, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। তাহলে দেখো প্রমাণিত বা দেখানো হলো আর কি। খুব কঠিন কিছু না। এবং তোমাদের বইয়ের 90 থেকে 95% ম্যাথ অ্যাপ্রক্সিমেটলি এই কনসেপ্ট, যে যদি তোমার মিলে যায় বসাই দিবা, ভগ্নাংশ হলে আড়াআড়ি গুণ করবা এবং রুট থাকলে বর্গ করে দিবা। এবং আমি জানি অনেকে হচ্ছে এই ম্যাথ এই চ্যাপ্টারটা অনেক খুব মানে কষ্ট পাও করতে গেলে, ইভেন এটা বোরিং লাগে, বোরিং একটা চ্যাপ্টার, কারণ তোমাদের এই আইডিয়াগুলো হয়তো বা জানা না থাকার কারণে এরকম লাগতে পারে। বাট তোমাদের এখন যেহেতু আইডিয়াটা জানা হয়ে গেছে, তোমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো, যে বেশি না 4-5টা ম্যাথ প্র্যাকটিস করে দেখলে তুমি বুঝতে পারবা যে না না, যে সবগুলো ম্যাথই একই রকম, যে মিলে গেলে বসাই দিব, ভগ্নাংশ থাকলে আড়াআড়ি গুণ করবো আর রুট থাকলে বর্গ করে দিব। তোমার যে অ্যান্সার আসবে বা যে অ্যান্সার চাওয়া হবে, বিলিভ মি ভাই, ওই অ্যান্সারটাই তোমার আসবে। আমরা আরেকটা ম্যাথ দেখাচ্ছি যাতে তোমাদের আইডিয়াটা আর একটু ডেভেলপ হয়। ওকে, তো প্রথম কথা হচ্ছে দেখো যে y এর মানটা আছে, প্রথমে আমরা ডেরিভেটিভ করা স্টার্ট করি। y1, তাহলে cos কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন 2 sin ইনভার্স x। ওকে, গুণ আমরা ভিতরেটাকে আবার ডেরিভেটিভ করব চেইন রুল অনুসারে, তাহলে 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার। ওকে, মনে আছে মনে হয় যে আড়াআড়ি গুণ করতে হবে যদি ভগ্নাংশ থাকে, তাহলে রুট 1 মাইনাস x স্কয়ার্ড ইনটু y1, আর এর পাশে কি মাইনাস সাইন 2 sin ইনভার্স x, তার সাথে একটা 2 গুণ আছে। ওকে, তাহলে এখন দেখো যে আমরা বলছিলাম যে রুট থাকলে আবার বর্গ করে দিতে হয়, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে বর্গ করব রুট থাকা অবস্থায়, তাহলে শুধু এটা থাকে y1 স্কোয়ার্ড মাইনাস প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার্ড 2 সাইন ইনভার্স x, এটা হচ্ছে আমার 4। আচ্ছা, তোমরা কেউ আমাকে বলতে পারবা যে আমি এখনো কিন্তু তোমার সাবস্টিটিউশন করি নাই, মানে কোনো কিছু y এর মানটা বসাই নাই, বাট এখানে y এর মানটা কিন্তু বসানো পসিবল। কেউ বলতে পারবা যে সাইন স্কোয়ারকে কি করলে আমরা y এ জিনিসটা বসাই দিতে পারবো? কোন আইডিয়া আছে তোমাদের? মানে কি করলে, মানে জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। এক্স্যাক্টলি, আর সবার আগে তোমার হচ্ছে মুরাদ বলছে, তারপর হচ্ছে ওমর হোসেন বলছে, এক্স্যাক্টলি আমরা 1 মাইনাস কট স্কয়ার ফর্মুলা বসাবো। লেফট হ্যান্ড সাইডে দেখো যে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে y1 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমার 1 মাইনাস কজ স্কোয়ার 2 সাইন ইনভার্স x, এবং যেহেতু 4 গুণ ছিল তাহলে এখানে একটা 4 দিলাম, এখানে একটা 4 দিলাম। ওকে, দ্যাটস ইট। তাহলে এখন আমার ফাইনাল যে আউটকামটা সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y স্কোয়ার 4 মাইনাস 4 y স্কোয়ার। তাহলে আমার কাজ শেষ, এখন আমি জাস্ট ডেরিভেটিভ করবো। বিশ্বাস করো ভাই, আমি কিন্তু মানে কোশ্চেনের দিকে তাকাইও নাই যে কোশ্চেনে কি চাইছে, এটা মিলে যাবে, এটা ওয়ান ওয়ে রোড, মানে মিলে যাইতেই হবে তাকে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস 2x, y1 স্কোয়ার যেমন ছিল তেমন থাক, প্লাস আবার 1 মাইনাস এক্স স্কোয়ার যেমন ছিল তেমন থাক, y1 স্কোয়ার মানে প্রথমে y স্কোয়ারকে ডেরিভেটিভ করো, তাহলে 2y1। এবার চেইন রুল অনুসারে ভিতরে যাও, y1 আছে, y1 কে করলে y2, 4 কে করলে 0, ওটা লিখলাম না, মাইনাস 4, y স্কোয়ার কে করলে 2y, এবার ভিতরে যাও, y কে করলে y1, সবগুলাকে 2y1 দ্বারা ভাগ করো, তাহলে মাইনাস x ইন্টু y1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 ইকুয়ালস হচ্ছে মাইনাস 4 ইন্টু y। ওকে, দেখো অ্যান্সার কিন্তু মিলে গেছে, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস হচ্ছে x ইন্টু y1 মাইনাস 4y।
ইকুয়ালস টু 0। তাহলে তুমি যদি রুল বা ফর্মুলা অনুসারে আগাও, যেভাবেই ম্যাথটা থাকুক না কেন, এখানে হেজিটেট ফিল করার কোনো কিছু নাই। তোমাদের বই আমি জানি প্রায় এখানে 40 থেকে 40টার মতো ম্যাথ আছে, 30-40টার মতো ম্যাথ আছে। 30 থেকে 35টা ম্যাথ এই আইডিয়াতে হয়ে যাবে। আর বাকি কিছু কিছু ম্যাথ আছে এনতম অন্তরক বের করতে বলে, ওগুলা তো মনে হয় তোমরা পারো, যে প্যাটার্ন ধরে ধরে করতে হয়। ওকে, তো আমরা এখন যেটা সবচেয়ে যে মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে মানে অন্তরীকরণের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনে আমরা ডিরেক্টলি এখন ঢুকে যাব। তো অন্তরীকরণের আমরা আজকে হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশনে খুব বেশি দেখাবো তোমাদের। একটা হচ্ছে অন্তরীকরণে যে বলতে আমরা বুঝাই যে চেঞ্জ, মানে সার্টেন চেঞ্জ, মানে ডিডিটি যে বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে টি এর সাপেক্ষে কোনো কিছু চেঞ্জ হওয়াটা, ঠিক আছে। এবং আমরা একটু পরে দেখাবো তোমাদের হচ্ছে গুণমান লঘুমান কিভাবে কাজ করে। ওকে, তো আমরা প্রথম কোশ্চেনটা হচ্ছে একটু আইডিয়া দিব তোমাদের হচ্ছে কিভাবে এটা রেট অফ চেঞ্জের সাথে রিলেটেড। যেমন ধরো 6 ফিট একটা লম্বা মানুষ, ধরো এটা হচ্ছে 6 ফিট, সাপোজ 6 ফিট, এবং 15 ফিট উঁচুতে অবস্থিত একটা প্রদীপের দিকে, ধরো সেই দিকে এখন এই দিকে একটা মুভ দিছে আর কি, একটা দৌড় মারছে, সাপোজ ধরো 5 ফিট পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে, 5 ফিট পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। কোশ্চেনটা ছিল দেখো, তার মানে কি ছায়াটা কিন্তু আস্তে আস্তে তার কম হইতে থাকবে, তাই না? ছায়াটা দৈর্ঘ্য আস্তে আস্তে কম হতে থাকবে। কোশ্চেন হচ্ছে ছায়ার পরিবর্তনটা কেমন হচ্ছে, এটা তোমাকে কোশ্চেন করছে। তো আমি ধরে নিলাম যে এইটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই আর এইটার দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স, এটা আমি ডিস্টেন্স ধরলাম। তাহলে আমাকে একটা জিনিস বলে দিছে যে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, মানে এইটার চেঞ্জ আমাকে বলে দিছে 5 ফিট পার সেকেন্ড, এটা আমাকে বলে দিছে। আমাকে কোশ্চেন করা হয়েছে তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি, মানে টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে এই ওয়াই এর চেঞ্জটা কেমন হবে। তাহলে মনে রাখবা যে তোমার সব সময় যে কোশ্চেনটা চাওয়া হবে, তোমার শুধু অতটুকু নিয়ে মাথা ব্যথা। এখন তুমি শুধু যদি বের করে ফেলতে পারো ওয়াই মানটা কত, তাহলে তোমার কাজ শেষ। এখন আমি এটাই দেখাবো যে ওয়াই মানটা কিভাবে বের করতে হয়। যেহেতু এই দুটো একটা সদৃশকোণী ত্রিভুজ, এই যে এইটা আর হচ্ছে তোমার এই যে বড়টা, আমি একটু ব্যাকাচেরা করে রাখতেছি যাতে মানে এই দাগের উপর দাগ বোঝা যায় আর কি, দ্যাটস ইট। ওকে, এই বড়টার এই ছোটটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তাহলে বড়টার বড় বাহু মানে 15 ডিভাইডেড বাই বড়টার বড় বাহু ওয়াই প্লাস এক্স, এটা যা হবে ছোটটার লম্ব বাই ভূমি তাই হবে। তার মানে কি 15y ইকুয়ালস হচ্ছে আমার 6y প্লাস 6x, তার মানে কি 9y ইকুয়ালস টু 6x। তাহলে y এর মানটা হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই 3x। তাহলে দেখো y এর মান তো পেয়ে গেছি, এখন আমার কাজটা কি ছিল, খালি y এর মানটা জানা, তাহলে আমার ম্যাথটা শেষ হয়ে যাবে। তাহলে 2 ডিভাইডেড বাই 3 ইনটু x এর মানটা x, তাহলে 2/3 তো কনস্ট্যান্ট, তাহলে বাকি কি থাকলো dx বাই dt, আর dx বাই dt এর ভ্যালু আমার জানা 5, তাহলে 2/3 গুণ হচ্ছে 5 ফিট পার সেকেন্ড। তাহলে 10/3 হচ্ছে মানে এত স্পিডে ওই ছায়াটা পরিবর্তন হচ্ছে। তাহলে এটা জাস্ট একটা ইনিশিয়াল আইডিয়া, এরকম তোমাদের হচ্ছে আরো দেখবা যে মানে তোমাদের মানে গোলকের বুদবুদের ম্যাথ আছে, যে গোলক কিভাবে বাড়ে, বা হচ্ছে কোন একটা বৃত্তের কিভাবে ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে, বা বৃত্তের পরিধি কিভাবে চেঞ্জ হচ্ছে, এরকম ছোটখাটো দেখবা যে কয়েকটা ম্যাথ আছে, এগুলো ভালো ম্যাথ এবং এগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস তোমাদের এখান থেকে হচ্ছে ভার্সিটিতেও ভালো কোশ্চেন দেখা যায়। তো এইটা তোমরা খুব ভালো করে দেখো আর কি। মেইন টার্গেটটা হচ্ছে যেটা চাওয়া হবে, তোমার মোরাল কাজটা হচ্ছে ওইটার ভ্যালুটা কত, মানে ওই ওয়াই এর ভ্যালুটা কত। যদি তোমাকে বলা হয়তো আয়তন, তাহলে আয়তনটা কত ওইটা লিখবা, ডেরিভেটিভ করবা, দেখবা যে এরকম একটা ডেরিভেটিভ অপশন থাকবে যেটার মান তোমার অলরেডি আগে থেকে জানা থাকবে, মানটা বসাবা, ম্যাথ শেষ হয়ে যাবে। ওকে, এটা ছিল বেসিক কাজ। এবার আমরা গুণমান লঘুমান নিয়ে কিছু কথা বলবো, এবং গুণমান লঘুমানে অনেক মিসকনসেপশন আছে তোমাদের মধ্যে, এটা একটু দূর করার চেষ্টা করব যাতে কোনো সময় তোমাদের কনফিউশন না হয় যে আসলে প্রবলেমটা কোথায় এবং আসলে আমরা যেটা জানতাম সেটা কিভাবে জানতাম। ওকে, প্রথমে একটু দেখো যে আমরা এই যে দেখো যে এটা সাইন এক্স আর পরেরটা হচ্ছে আমার কজ এক্স, তাকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স। তাহলে দেখো যে সাইন এক্স এর সর্বোচ্চ বা সর্বনিম্ন বা গুণমান যে লঘুমান পয়েন্ট গুলো আছে, দেখো ওই পয়েন্ট গুলোতে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, খেয়াল করছো? আবার মানে আমি জাস্ট একটা জিনিস তোমাকে বোঝাতে চাই, জাস্ট পারলেই হইলো আমার। এখানে দেখো গুরুমান আছে, যেখানে গুরুমান ওইখানে দেখো ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, খেয়াল করছো? ফার্স্ট ডেরিভেটিভটা শূন্য, এবং ওইখানে সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ। তাহলে আমি বলবো যে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যেখানে আমরা গুরুমান পাবো সেখানে আমি দুইটা জিনিস চেক করবো, একটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য কিনা এবং সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ কিনা। দেখো ফার্স্ট ডেরিভেটিভ যদি শূন্য হয় ওই পয়েন্টে এবং সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে আমরা গুরুমান পাই। ওকে, এবার পরেরটা খেয়াল করে দেখো যে আমরা যেটাতে আমার লঘুমান আছে ওই পার্টিকুলার পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য এবং সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ। তাহলে দেখো লঘুমান এই কনসেপ্টটাতে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয় এবং সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে পজিটিভ হয়। ওকে, ফাইন। এবং আমরা কিভাবে কাজ করবো, আমাদের প্রথম কাজটা কি থাকবে? এই ধরনের ম্যাথ করার সময় আমাদের সর্বপ্রথম যে কাজটা থাকবে সে কাজটা হচ্ছে
ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য আমি ফার্স্টে ধরবো, দেন হচ্ছে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। এক্স এর মান বের করবো, এটা হচ্ছে প্রথম কাজ। যে এক্স এর মানগুলো বের করবো সেই এক্স এর মানগুলো আমাকে রিপ্রেজেন্ট করবে ওই এক্স এর মানে হচ্ছে সর্বোচ্চ আছে নাকি সর্বনিম্ন আছে এটা। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে অ্যানালাইসিস করা সেকেন্ড ডেরিভেটিভে এক্স এর মান বসাবো। এক্স এর মান বসাবো কেন আমি এক্স এর মান বসাবো? যাতে আমি আইডেন্টিফাই করতে পারি যে কোন ভ্যালুর জন্য আমি সর্বোচ্চ পাচ্ছি বা লঘুমান পাচ্ছি বা গুরুমান পাচ্ছি। দ্যাটস ইট। ওকে, আমরা ডিরেক্ট একটা ম্যাথ দিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি যাতে তোমাদের আইডিয়াটা আরো ডেভেলপড হয়। ওকে, দুটি সংখ্যার যোগফল 50। ওকে ফাইন, এক্স প্লাস ওয়াই এর মান 50। সবসময় একটা চলকে কনভার্ট করে নিবা যাতে সুবিধা হয়। মানে তোমরা ছোটবেলায় ওয়ান দিতে আমি এক দিলাম। ওকে, আমাকে কোশ্চেন করা হয়েছে কি যে এদের আমার মিনিমাম কোনটা চাওয়া হয়েছে। দেখো, আমাকে বের করতে বলছে যে মিনিমাম অফ দুটি সংখ্যার বর্গের সমষ্টি কত, মানে আমার এই দুইটার বর্গের সমষ্টির যে মিনিমামটা হবে এইটা বের করতে বলছে। তার মানে আমার কথাটা হচ্ছে আমি যে এটাকে আমি এমন একটা ফাংশন বানাইতে চাই, এই ফাংশনটার ম্যাক্সিমাম সরি মিনিমাম ভ্যালুটা আমার লাগবে। ওকে, তাহলে এখন দেখো আমি ফাংশনটা কিভাবে ডিফাইন করতেছি। ফাংশনটা হবে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার যে এক্স লিখলাম কিন্তু ওয়াইটাকে লেখা যাবে না। মনে রাখো ভাইরা, সবগুলোকে একটা চলকে কনভার্ট করবা, কারণ তুমি দুইটা চলকে ডেরিভেটিভ শেখো নাই, একটা চলকে কনভার্ট করে নিবা। ওয়াই এর মানটা কি 50 মাইনাস এক্স স্কোয়ার, এক্স হোল স্কোয়ার। ওকে ফাইন, মানে এটা করে আমার সুবিধাটা বেশি আর কি। ওকে দ্যাটস ইট। এখন আমি এটা সিম্পলিফাই করে নিলাম। এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 50 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তো আমরা কত পাচ্ছি? 2x স্কোয়ার মাইনাস 100x প্লাস হচ্ছে 2500। তাহলে এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফাংশন। এখন এই ফাংশনটার আমি চেক করবো যে ম্যাক্সিমাম ভ্যালু কত বা মিনিমাম ভ্যালু কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজ, আচ্ছা এক্সাম হলে আবার প্রথম কাজ দ্বিতীয় কাজ লিখো না, আমি এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। প্রথম কাজটা ছিল ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরে এক্স এর মান বের করা। তার মানে কি 4x মাইনাস 100 ইকুয়ালস টু 0, অতএব এক্স এর মান 25। এবং সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা কত? সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালুটা হচ্ছে 4, এবং সেকেন্ড ডেরিভেটিভ এই 25টা বসাও, মানে সেকেন্ড ডেরিভেটিভ 25 বসাও আর যাই বসাও না কেন আনসার 4ই আসে, যেটা গ্রেটার দেন 0। তাহলে আমি কনফার্ম যে এক্স এর মানটা যদি 25 হয় তাহলে এই ভ্যালুতে ফার্স্ট ডেরিভেটিভ 0 এবং সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, তাহলে গ্যারান্টি এক্স ইকুয়ালস টু 25 এর জন্য আমি কি পাবো? লঘুমান পাবো। ওকে, আমাকে বের করতে বলছে সংখ্যা দুটি কত হলে, তাহলে এক্স এর মান একটা হচ্ছে 25, তাহলে ওয়াই এর মানটা হচ্ছে 25। এটাই অ্যান্সার 25 25। এটা এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আই থিংক তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে ফার্স্ট ডেরিভেটিভ চেক করে এক্স এর মান বের করবো এবং সেকেন্ড ডেরিভেটিভ চেক করে আমরা দেখবো যে এটার জন্য গুরুমান নাকি লঘুমান। আমরা আরেকটা ম্যাথ করা আছে, একটা রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন, এবং এটার একটা সিক্রেট আছে, এটার একটা ফিলসফি আছে। আমি ফার্স্টে হচ্ছে কোশ্চেনটা বুঝাবো, দেন এর ফিলসফিটা তোমাদের সাথে শেয়ার করবো যে তুমি কোনো সাধারণ একটা ম্যাথ করো নাই, বা তুমি ভাইবো না যে তোমার ইন্টারের একটা ম্যাথ, এটা মাল্টি ন্যাশনাল একটা মানে ইন্টারন্যাশনাল একটা আহ, মানে বলতে পারো যে বিজনেস মডেলের একটা ম্যাথ আর কি। তো আমি তোমাদের একটু দেখাই যেটা কিভাবে কাজ করে। তো প্রথমে এই ধরনের ম্যাথগুলো করার সময় তোমাদের সব সময় একটা জিনিস জানি টার্গেট থাকে যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। 1 ঘন লিটার, তাহলে একটা সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, এটার মানটা হচ্ছে 1, এটা দেওয়া আছে। এবং আমি বলছিলাম যে যেকোনো একটা চলকে কনভার্ট করে নেবা, মানে এস এর মানটা 1/পাই আর স্কোয়ার। ওকে, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজটা হচ্ছে দেখো কোশ্চেনটা রিডিং করো। 1 লিটার তরল ধারণ ক্ষমতা সম্পন্ন দুই প্রান্তে আবদ্ধ একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার প্রয়োজন। সিলিন্ডার উচ্চতা ব্যাসার্ধ কিরূপ হলে সর্বাপেক্ষা কম ক্ষেত্রফল বিশিষ্ট টিন দিয়ে তা তৈরি করা সম্ভব? এখন আমরা জানি, তাহলে এখন কার মিনিমাম ভ্যালুটা চাওয়া হয়েছে? তাহলে মিনিমাম ভ্যালুটা আমরা চাবো হচ্ছে ওটার ক্ষেত্রফলের। ক্ষেত্রফলটা কিভাবে আমরা জানি? ক্ষেত্রফলটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ, মানে যেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এই যে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 2 পাই, সরি 2 পাই আর এইচ, নট আর স্কোয়ার এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর ইন্টু এইচ। ওকে, আর আরেকটা হচ্ছে আমার উপরে একটা ক্ষেত্রফল থাকবে, নিচে একটা ক্ষেত্রফল থাকবে, মানে 2 পাই আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে মানে এইটার মিনিমামটা আমার চাইছে আর কি। এখন আমরা তোমাকে বলছিলাম যে কোন একটা ফাংশনের, এটা হচ্ছে আর এর ফাংশন, একটা চলকে কনভার্ট করে নিতে। তাহলে আমরা 2 পাই আর এইচ কে বানিয়ে নিলাম হচ্ছে 1/পাই আর স্কোয়ার। দেখো আমরা এখান থেকে কিন্তু আলাদা করে নিয়েছিলাম, প্লাস 2 পাই
আর স্কোয়ার। তাহলে পাই পাই কাটো, আর স্কোয়ার কাটো, ওকে ফাইন। তাহলে 2 ডিভাইডেড বাই একটা থাকে আর, প্লাস হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তাহলে দেখো আমি কিন্তু এখন আমার যাকে আমি ম্যাক্সিমাম বা মিনিমাম করতে চাই সেই ফাংশনটা আমরা পেয়ে গেছি, 2 পাই আর স্কোয়ার, আর একটা হচ্ছে প্লাস 2 ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আমি পেয়ে গেছি। এখন আমার টার্গেটটা কি? এখন আমার টার্গেটটা হচ্ছে আমার এই ফাংশনটার এখন ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করবো। তাহলে দেখো যে এই ফাংশনটার প্রথম কাজ কি ছিল, আমার এইটুকু পর্যন্ত তো বেসিক কাজ ছিল, এটা আমি একটু মার্ক করে রাখি। এখান থেকে ম্যাথটা শুরু হবে, এখান থেকে ম্যাথটা শুরু হবে। তাহলে প্রথম কাজ ছিল ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরে আর এর মান বের করা। তাহলে দেখো 2 পাই আর স্কোয়ার মানে কি 4 পাই আর, আর 2 বাই আর কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস 2 বাই আর স্কোয়ার্ড ইকুয়ালস টু 0। ওকে, আমরা 4 পাই আর কে 4 পাই আর ই লিখলাম, আর এখান থেকে দেখো 1 বাই আর স্কোয়ার, লুক এট দ্যাট, এই যে লেফট হ্যান্ড সাইডে 1 বাই আর স্কোয়ারকে আমরা লিখতে পারি পাই এইচ, পাই ইনটু এইচ ইকুয়ালস টু 0। অতএব আর এর মানটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2। তাহলে আর এর মানটা পেয়ে গেছে। এখন আমাদের কাজ ছিল হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ চেক করা। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ আর এর মানটা কত আসে? 4 পাই আর কে ডেরিভেটিভ করলে 4 পাই, আর হচ্ছে তোমার 2 বাই আর স্কোয়ার কে ডেরিভেটিভ করলে হয় 4 বাই আর কিউবড, যেটা দেখো পুরাটাই একটা পজিটিভ ভ্যালু। তাহলে এ প্রাইম অফ, এখন যদি তুমি আর এর জায়গায় h বাই 2 বসাও তাহলে এটা গ্রেটার দ্যান 0। তাহলে আমি কনফার্ম r ইকুয়ালস টু h বাই 2 এর জন্য আমি কি পাবো? লঘুমান পাবো, লঘুমান পাবো। ওকে ফাইন। তাহলে আমি যে দেখো আমার কিন্তু অ্যান্সার হয়ে গেছে যে উচ্চতার ব্যাসার্ধ কেমন হলে একটা দ্বিগুণ মানে ডাবল হলে আমরা লঘুমান পাবো। এখন আমি তোমাকে বলছিলাম ইটস আ ফিলোসফিক্যাল ম্যাথ, এবং এটার বিহাইন্ড দ্য স্টোরিটা যদি তুমি জানো তুমি লিটারালি অবাক হয়ে যাবা যে এটা আসলে ইন্টারের ম্যাথ না। তুমি যদি এভাবে চিন্তা করো, নো ইটস নট ইন্টারের ম্যাথ, এটা মোর দ্যান দ্যাট। তুমি যদি মানে বিশ্বাস করে স্টার্ট করে, এটা মোর দ্যান দ্যাট। আমি একটু বলি, বাংলাদেশের কোকা কোলার ক্যানের বোতল তোমরা দেখছো নিশ্চয়ই, এটা একটু মানে হাইটটা একটু বেশি থাকে পরিধির চেয়ে, এবং দেখবা যে ইন্টারন্যাশনাল ক্যানের বোতলগুলোতে হচ্ছে পরিধিটা এবং হাইটটা সেম থাকে। কেন সেম থাকে এখন মানে তোমরা বুঝে গেছো যে ইন্টারন্যাশনাল কোকের ক্যানগুলো কেন এমন থাকে। কারণ দেখো এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এই যে যে আর আর এই যে যে এইচ, এটা একটা অর্ধেক হবে, একটা এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু দেখো বাংলাদেশের ক্যানগুলোতে এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে আমার এইচ, ঠিক আছে। দেখো এটার একটা কিন্তু ডাবল না, খেয়াল করছো? তার মানে এখানে যতটুকু লিটার কোক ধরবে এখানে এক্স্যাক্টলি তত লিটারই কোক ধরবে। বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে যতটুকু টিন দরকার বা যতটুকু আমার অ্যালুমিনিয়াম দরকার, এখান থেকে তার বেশি পরিমাণ অ্যালুমিনিয়াম দরকার, মানে এটা কিন্তু লঘুমানটা নাই, ঠিক আছে। এখন আমি তোমাকে এখন সিম্পলি একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি। ধরো বাংলাদেশে প্রতি বছর, মানে প্রতি বছর না, বেশি দূর না, একটা মান্থ ধরো, এক মান্থ, ওয়ান মান্থে ধরো বাংলাদেশে হচ্ছে সাপোজ পুরা বাংলাদেশে 1 কোটি কোকের ক্যান সাপ্লাই হয় সাপোজ। এখন যদি একটা কোকের ক্যান তৈরি করতে তোমার হচ্ছে 1 টাকা খরচ কমানো যায়, মানে আমি যদি বলি যে এই শেপটা না দিয়ে যদি এই শেপটা দেওয়া যায় তাহলে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম বা কিছু পরিমাণ টিন কম লাগবে। ধরে নিচ্ছি ওই কিছু পরিমাণ কমের যে দাম এটা হচ্ছে 1 টাকা, সাপোজ তুমি সর্বনিম্নটা ধরো 1 টাকা। তাহলে চিন্তা করে দেখো ওয়ান মান্থে যেহেতু 1 কোটি কোকের ক্যান সাপ্লাই হয়, ডু ইউ ইমাজিন দ্যাট? তুমি একটু ইমাজিন করে দেখো যে 1 কোটি কোকের ক্যানে 1 কোটি টাকা লস। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তার মানে কি, আ- আমি আমি বলতে চাচ্ছি না যে এটা মানে কোকা কোলার ক্যান এগুলো না চিন্তা করে এই সবকিছু করছে, এগুলোর সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত, যেমন হচ্ছে মার্কেটিং পলিসি বা ধরো কোকের ডিজাইন, অনেক কিছু জড়িত। বাট আমি তোমাকে স্টিল নাও বোঝাতে চাচ্ছি যে এই কোকের একটা সিম্পল আইডিয়া থেকে তুমি বুঝে নাও যে 1 টাকা যদি তোমার বেশি খরচ হয় তাহলে 1 কোটি কোকের ক্যানের জন্য তোমাকে 1 কোটি টাকা বেশি খরচ হবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইটস নট এ সিম্পল ডিল, ইটস এ বিগ ডিল। বা লং টার্মের জন্য এটা কিন্তু হিউজ একটা ইম্প্যাক্টফুল হবে। এবং তুমি যত বড় ইন্টারন্যাশনাল কোম্পানি দেখো, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা এক চুল পরিমাণ ছাড় দিতে চায় না। তারা তাদের প্রতিটা জিনিস পারফেক্ট ভাবে ডেরিভেটিভ করা, পারফেক্ট ভাবে ইন্টিগ্রেশন করা। সো তুমি একটু নর্মালি চিন্তা করে দেখো, তুমি এটা সাধারণ ইন্টার ম্যাথ ভাইবো না, ইটস মোর দ্যান দ্যাট। তুমি ফিলোসফিক্যাল লাইনগুলো যদি একটু ক্লিয়ার হও, মানে তুমি ম্যাথকে ভালোবাসতে বাধ্য। ম্যাথের এই মানে ভিতরের গল্পটাই, বিহাইন্ড দ্য স্টোরি গুলো যদি তুমি জানতে পারো, আসলে কিভাবে ওয়ার্ল্ড এর ম্যাক্সিমাম মিনিমাম জিনিসগুলো কাজ করে এবং এটার অ্যাপ্লিকেশনটা কতটা পাওয়ারফুল হইতে পারে এবং কতটা ইম্প্যাক্টফুল হইতে পারে, ঠিক আছে। এবং এটা দিয়ে অনেক ভালো কিছু করানো সম্ভব। বাংলাদেশের অনেকগুলা কনসেপ্টে অনেকগুলা সাইটে হচ্ছে বাংলাদেশ লস খাচ্ছে, তুমি কিন্তু ইচ্ছা করলেই এই কাজগুলো করতে পারো। এখন মানে মানে আমি এটা জাস্ট
ফান হিসেবে বলতেছি, তুমি ফান হিসেবে দেখো, তার সাথে অনেকগুলো মার্কেটিং পলিসি জড়িত। এই জন্য আর ধরো আমি তোমাকে বলতেছি না তুমি কোকের কোম্পানিতে যা বলা স্টার্ট করো যে ভাই আপনারা কিন্তু লস খাচ্ছেন। না, আমি জাস্ট পুরো জিনিসটাই কিন্তু একটা মার্কেটিং পলিসি জড়িত। আমি জাস্ট তোমাকে আইডিয়াটা শেয়ার করলাম যে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম দ্বারা একটা সিম্পল আইডিয়া দ্বারা এত সুন্দর একটা কনসেপ্ট ক্রিয়েট করা পসিবল। আচ্ছা, এনিওয়ে আমরা আরেকটা ম্যাথ দেখতেছি। তো এই ম্যাথটাতে হচ্ছে আমাকে বলছে যে গুরুমানটা সরি লঘুমানটা গুরুমান থেকেও বৃহত্তর। তো কিভাবে আগে বের করে সেটা একটু দেখাচ্ছি। ফার্স্ট ডেরিভেটিভকে আমরা শূন্য ধরে এক্স এর মান বের করবো, সেটা হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এটার মান হচ্ছে 0। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে +-1। ওকে, এবার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে আমরা একটা অ্যানালাইসিস করি। এক্স এর মান যখন 1 তখন ফার্স্ট ডেরিভেটিভ 0, এবং এক্স এর মানটা যদি এখানে বসাই দাও তাহলে দেখো সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা আসবে গ্রেটার দেন 0, মানে যেহেতু 2। ওকে ফাইন। আবার এক্স এর মান যখন -1, দেখো ফার্স্ট ডেরিভেটিভটা 0, এখানে -1 বসাইলে সেকেন্ড ডেরিভেটিভটা আসে নেগেটিভ। তাহলে 1 এর জন্য আমরা পাবো হচ্ছে লঘু মান, এবং আমরা -1 এর জন্য পাবো হচ্ছে গুরু মান। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখি গুরু মান আর লঘু মানটা কত। যেহেতু x = 1 এর জন্য আমরা গুরু মান পাবো, সরি 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 লঘু মান পাবো, হ্যাঁ আমি সরি। ওকে, তাহলে x1 এর জন্য যদি আমরা গুরু মান বা লঘু মান পাই, তাহলে এই লঘু মানটা কিভাবে বসাইতে হয়? এটা ওই ফাংশনে বসাইতে হয় f(1), তার মানে f(1) এর ভ্যালুটা হচ্ছে 1 + 1/1, মানে হচ্ছে 2। এটা কি মান? এটা হচ্ছে আমার লঘু মান। আর এরপরে দেখো আমরা যখন x এর ভ্যালুটা -1 বসাবো, তাহলে আমি কি পাবো? -1 বসালে আমরা পাবো গুরু মান। তাহলে f(-1) হচ্ছে -1 + 1 ডিভাইড বাই -1, তাহলে ভ্যালু হচ্ছে -2। তাহলে আশ্চর্যের একটা ব্যাপার না, লঘু মানটা 2 আর গুরু মানটা -2, মানে তার চেয়ে কম। এখন আমাদের একটা মিসকনসেপশন থাকে যে আসলে লঘু মানটা কি আর গুরু মানটা কি, মানে ভাই লঘু মানটা যে বড় মান বা গুরু মানটা যে ছোট মান, আসলে এই কথাটাই মানে অ্যাবসলিউটলি রং একটা কথা। So, আমি তোমাদের এই ব্যাপারটা এখন একটু বোঝাচ্ছি যে আসলে গুরু মান জিনিসটা কি আর লঘু মান জিনিসটা কি। আমি তোমাকে র্যান্ডম কিছু পয়েন্ট দিচ্ছি। এখানে কনসেপ্টটা হচ্ছে যে এই দেখো, এই যে পাহাড়ের যে চূড়াগুলা, এই চূড়াগুলার নাম, ইটস এ নেম, এই চূড়াগুলোর নাম হচ্ছে গুরুমান। ইংলিশে এদেরকে বলা হয় কনকেভ আপ বা পাহাড়ের চূড়া। এই চূড়ার একটা তো নাম দিবা, পিক পয়েন্ট, এই পিক পয়েন্টের একটা তো নাম দাও, এই নামটাকে বলে গুরুমান। বুঝা গেছে? ওকে ফাইন। এবার পাহাড়ের যে খাতটা আছে, যে এই যে কনকেভ ডাউনের যে পয়েন্টটা, এগুলোকে বলে লঘুমান। ঠিক আছে, এগুলোকে বলে লঘুমান। এটা কোথায় আছে, কিভাবে আছে, ডাজন্ট ম্যাটার, ওইভাবে খাত থাকলে ওটার নাম লঘুমান। এটার নাম হচ্ছে গুরুমান, এটা হচ্ছে লঘুমান। বাংলাটা এমন ভাবে করা, মানে কনফিউজ করে দেয় মানুষকে, যে আসলে লঘুমান বলতে মনে হয় আমরা ছোট মানকে বুঝাই, আর গুরুমান বলতে মনে হয় আমরা বড় মানকে বুঝাই। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে লঘুমানটা, এটা তো নিচে থাকতেই পারে, লুক এট দ্যাট, এই গুরুমান থেকেও কিন্তু এই লঘুমানটা বড় হইতেই পারে, এটা অসম্ভব কিছু না। মানে একটা পাহাড়ের খাদ একটু উপরে থাকতেই পারে একটা লোয়েস্ট পাহাড়ের চেয়ে। তোমরা যদি কখনো বান্দরবন ট্যুর দাও অথবা সাজেক ট্যুর দাও, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা যে এরকম অনেক উঁচু নিচু পাহাড় আছে, যে একটা পাহাড়ের তোমার হচ্ছে তোমার চূড়াটা আর একটা পাহাড়ের পাদদেশ থেকেও ছোট। এটা হইতেই পারে, এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। ওকে ফাইন। তাহলে মনে রাখো ভাইরা, গুরুমান বলতে আসলে বুঝায় ওই পাহাড়ের ওই পিক পয়েন্টটা, আর লঘুমান বলতে বুঝায় ওই পাহাড়ের হচ্ছে ছোট, মানে ওই জায়গাটা। ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। মানে লঘুমান বলতে আমরা বুঝি না যে ছোট মান, বা গুরুমান বলতে বুঝবো না বড় মান। হ্যাঁ, এটা বলতে পারো যে পাটিগণিত দিয়ে বা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম গুলাতে গুরুমানটা সর্বোচ্চ মানের মতো আচরণ করে, লঘুমানটা সর্বনিম্ন মানের মতো আচরণ করে। বাট আমরা এরকম ঢালাও ভাবে বলে দিতে পারবো না যে লঘুমানটাই হচ্ছে ছোট মান, গুরুমানটাই হচ্ছে বড় মান, এভাবে আমরা বলতে পারবো না। আমরা এটা বলবো গুরুমান বলতে আসলে বুঝাই ওই পাহাড়ের চূড়াটা, আর লঘুমান বলতে আমরা বুঝাই পাহাড়ের একদম ঢালুটা। এখন দেখো, একটু আগের যে কোশ্চেনটা, ওই কোশ্চেনটা কেন হচ্ছে এরকম ভাবে আচরণ করছে, সেটার একটা আইডিয়া তোমাদের বোঝানো যাক। সরি, আমি আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দাও, হট করে। আচ্ছা, এটা ধরে নাও আমি ওয়েট। আচ্ছা, একটু একটু টেকনিক্যাল ঝামেলা হচ্ছে, একটু ওয়েট। ওকে, হ্যাঁ। ধরো হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, আচ্ছা, আগের যে গ্রাফটা, এই গ্রাফটা এরকম। এখন দেখো যে এইটা, এই গ্রাফটার নাম হচ্ছে এফ অফ এক্স, এর মানটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। কি আশ্চর্য লেভেলের গ্রাফ, তাই না? দেখো তো যে এইটা কি, এইটা আমার পাহাড়ের ঢালু না? তাহলে এইটা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে লঘু মান, এই জায়গাটার নাম।
দেখো এটা হচ্ছে পাহাড়ের চূড়া, তাহলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গুরুমান। বুঝা গেছে আমার কথা? এর মানে এই না যে ও ছোট আর বড়, না এরকম না, ওর নামই হচ্ছে এটা। তো দেখো এই ব্যাপারটা, এই যে এই জিনিসটা প্লাস টু হইতেই পারে, এই জিনিসটা মাইনাস টু হইতেই পারে, এটা সম্ভব। ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি যে একজন মানুষের নাম হচ্ছে লঘু, আরেকজন মানুষের নাম হচ্ছে গুরু। এখন দেখো লঘু একজন মানুষের যদি নাম হয়, তাহলে সে কি জীবনে বড় হবে না? এটা কি সম্ভব না? আবার ধরো একজন মানুষের নাম গুরু, সে কি জীবনে ছোট ছিল না? এটাই হচ্ছে ফ্যাক্ট, যে এটা ওর নাম, এটা একটা একটা জায়গা, দ্যাটস ইট। ও যদি ওই ভাবে ফেস হয় তাহলে ওই জায়গাটার নামই লঘুমান। এই যদি মানে তোমার পাহাড়ে চূড়া হয় তাহলে ওই জায়গাটার নাম হচ্ছে গুরুমান। এটা কোথায় থাকলো, ছোট হোক বড় হোক, এটা ফ্যাক্ট না। আচ্ছা আমার কথাটা কি বুঝছো তোমরা? ব্যাপারটা আমাকে যদি বুঝো একটু ওয়াইলিকে পাঠাও তো, মানে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় আমাকে একটু ওয়াইলিকে পাঠাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই। তোমরা যারা যারা তখন আমাদের সাথে ছিলা, তোমরা হচ্ছে আমি জুমে ছিলাম যেহেতু, তো জুমে যারা আমার সাথে জয়েন করছো, প্লাস অনেকে হয়তো লাইভে জয়েন করছো, আমি ফেসবুক লাইভটা চেক করি নাই। সবাইকে শুভকামনা তোমাদের হচ্ছে ইন্টার পরীক্ষার জন্য। আর আজকে হয়তো বা আমি শুধু ওই একটা সিলিন্ডারের ম্যাথ দিয়ে তোমাদের হচ্ছে এইটুকু বুঝাইতে পারছি যে আসলে ডেরিভেটিভটা তোমরা সাধারণভাবে দেখো না, ইটস মোর দ্যান দ্যাট। তুমি যদি একবার ফিলোসফিটা বুঝো, তোমার অনেক ভালো লাগবে, ইভেন তোমার ম্যাথটাকে ভালোবাসার মনে হবে, বা তুমি এনথুসিয়াস্টিক হবা বা আবেগ নিয়ে ম্যাথটা করবা। তো এই রেসপেক্টেই তোমাদের, বা এবং আমি আজকে যদি তোমাদের হচ্ছে অনেক কথা বলছি, সবকিছুর জন্য হচ্ছে তোমাদের ওয়েলকাম, প্লাস থ্যাংক ইউ তোমাদের জয়েন করার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আর রুবেল ভাই, হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, তাহলে আপনি লিভ নিতে পারেন। ওকে। আর স্টুডেন্ট, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই প্রোগ্রাম রিলেটেড বা উৎকর্ষ রিলেটেড, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, আমার অনেকে পরিচয় জানতে চাচ্ছ, আমার নাম হচ্ছে হাসান, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর স্টুডেন্ট, তোমরা একটু দ্রুত ভোটটা দিয়ে দাও, তোমাদের জন্য একটা পোল লঞ্চ করা হয়েছে, একটু ভোট দিয়ে দাও সবাই। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, শামস লিখছো ভাইয়া উদ্ভাস থেকে বই পাই নাই। আচ্ছা, তুমি একটু ব্রাঞ্চে যোগাযোগ করো ভাইয়া, তোমাদের রুটিনের নিচে দেখো ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে, তোমার পাশে যে ব্রাঞ্চ বা তুমি যেখান থেকে ভর্তি হয়েছো ওই ব্রাঞ্চে যোগাযোগ করো, ভাইয়ারা হচ্ছে তোমাকে হেল্প করবে। আচ্ছা, তোমাদের যেহেতু কোনো কোশ্চেন নাই, আর হচ্ছে যদি এরপরে কোনো কোশ্চেন থাকে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো, অথবা ব্রাঞ্চের যে নাম্বারটা দেওয়া আছে তোমাদের রুটিনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। হ্যাঁ, 10 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের প্রোগ্রামটা। আল্লাহ হাফেজ।